সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন পর্ব। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন এর আগে বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটা সিরিজ শুরু করেছে এবং বেশ কয়েকটা চলমানও আছে। তবে আমরা আজকে নতুন একটা সিরিজ শুরু করছি চলচ্চিত্র বিষয়ক, চলচ্চিত্রের হালচাল। এবং এই সিরিজের প্রথম পর্ব শতবর্ষে মৃণাল সেন চলচ্চিত্র বিষয় ও ভাষা। এই প্রথম পর্বে আমাদের উদ্বোধনী বক্তা হিসেবে হাজির আছেন বিধান রিবেরুদা। তিনি চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র বিষয়ক সিনেমা দর্শন পত্রিকার সম্পাদক। আমরা আমাদের বক্তাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্বাগতম আমাদের আপনাদেরকে এই ধন্যবাদ। সিরিজে। আপনার অনুমতি সাপেক্ষে আমরা শুরু করতে চাই, মূল পর্বে ঢুকতে চাই। তার আগে আমরা একটু বলে দিই যে আমাদের এই পর্বটা মূলত দুটো অংশে বিভক্ত। প্রথম পর্বে উপস্থাপক হিসেবে আমার কিছু প্রশ্ন থাকবে বক্তার কাছে, এবং শেষে দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন যদি থাকে প্রশ্ন, বা আশা করি প্রশ্ন থাকবে। আপনারা চাইলে আমাদের পেজের কমেন্টে যে প্রশ্ন করতে পারেন, বা সরাসরি চাইলে কেউ আমাকেও প্রশ্ন পাঠাতে পারেন বা বক্তাকে প্রশ্ন পাঠাতে পারেন। তো আমরা তাহলে শুরু করি, বিধানদা। হুম, শিওর। আমার পক্ষ থেকে প্রথম প্রশ্ন, আমরা মৃণাল সেনকে যদি চলচ্চিত্রের ইতিহাসে লোকেট করতে চাই তাহলে চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আমাদের জানা দরকার। তো সেই আলাপটা যদি সংক্ষেপে তুলে ধরতেন, ধন্যবাদ। আহ, ধন্যবাদ আপনাদের। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড এডুকেশন, আপনারা যে চলচ্চিত্র নিয়ে আলাপটা করছেন সেজন্য অবশ্যই আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমি মনে করি যে মৃণাল সেনকে বুঝতে হলে শুধুমাত্র চলচ্চিত্রের ইতিহাস নয়, আমি মনে করি যে তার রাজনীতি এবং এই ভূ রাজনীতিটা একটু ভালো করে জেনে রাখা ভালো। কারণ মৃণাল সেন তো শুধুমাত্র আসলে একটি স্বয়ংভূ নাম নয়। তিনি তার যে পরিচালক হিসেবে তার যে আবির্ভূত হয়েছেন তিনি, সেটার পেছনে আসলে একটা সময় এবং কালের ভূমিকা রয়েছে। আমরা যদি দেখি যে চলচ্চিত্র সম্পর্কে যদি বলতে চাই, তাহলে চলচ্চিত্র মাধ্যমটিকে মৃণাল সেনের আগে আহ, অন্য নির্মাতারা যেভাবে ব্যবহার করেছেন, যেভাবে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন, বয়ান তৈরি করার চেষ্টা করেছেন, সেটি এক ধরনের ছিল। এবং সারা ইউরোপে আমরা দেখেছি যে 60-এর দশকে এক ধরনের চলচ্চিত্র নির্মাণের জোয়ার এসেছে। বা আরেকটু পিছনে যদি যাই 50-এর দশকে, তখন দেখবো ইটালিতে নিউ রিয়েলিজম এক ধরনের একটা ধারা তৈরি হওয়ার চেষ্টা হয়েছে। আরেকটু আগে যদি যাই 30-এর দশক বা 20-এর দশক, তখন এক ধরনের 20-এর দশকে গেলে আমরা পাবো যে নির্বাক চলচ্চিত্র ছিল, তখনও সবাক চলচ্চিত্র আসেনি। তারও আগে যদি যাই তাহলে দেখবো এরকম পেছাতে পেছাতে আমরা দেখবো 1896 সালে প্রথম লুমিয়ার ব্রাদার্স এর হাত ধরে চলচ্চিত্রের যে যাত্রা সেটা শুরু হয়েছে। তারও আগে চাইলে যাওয়া যায়, যে ক্যামেরা তৈরি হওয়া, তার বায়োস্কোপ তৈরি হওয়া। তো এত পিছনে আমরা যাব না। আমরা যদি 1896 সাল থেকে ধরি, তাহলে দেখবো যে ছোট ছোট নিউজ রিল ধরনের চলচ্চিত্র, মানে যদি চলচ্চিত্র বলা হয় সেগুলোকে, এক ধরনের আমি বলবো যে প্রামাণ্য চিত্র, সেগুলো আহ, তুলে ধরা হয়েছে মানুষের সামনে কয়েক সেকেন্ডের বা মিনিটের ছোট ছোট নিউজ রিল। যেমন একটি রেলগাড়ি ট্রেন স্টেশনে এসে হাজির হচ্ছে, বা একটি আহ, কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে যাচ্ছেন, মানে এই ধরনের ছোট ছোট রিল বিভিন্ন জায়গায় দেখানো শুরু হলো। এবং সেটা ভারত উপমহাদেশও এই 1900 সালের ভিতরেই চলে এলো। 1896-97 সালের দিকেই দেখা গেল যে ভারত মহাদেশেও এই চলচ্চিত্র প্রদর্শনের একটা ব্যবস্থা আমরা দেখি। এবং এই 5, 6, 10 বছরের মধ্যে এখানেও, মানে এই ভারত মহাদেশেও চলচ্চিত্র নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। আমরা হীরালাল সেনের কথা জানি। এবং তারা বিজ্ঞাপন চিত্র তুলতে শুরু করলেন ক্যামেরার মাধ্যমে, যেটাকে আমরা চলচ্চিত্র বলি, চলমান চিত্রের মাধ্যমে। এবং তারপর আস্তে আস্তে তো নির্বাক যুগ পেরোলো, সবাক যুগ আহ, হলো। তারপর ধীরে ধীরে আমরা দেখলাম সাদা কালো ছবির সাথে রঙিন ছবি যুক্ত হলো, তাই না? এই নানা ধরনের বিষয় আসে কিন্তু হচ্ছিল। এবং তার মধ্যে যেটি সবচেয়ে প্রভাব বিস্তারকারী
চলচ্চিত্র কারখানা, সেটা হচ্ছে হলিউড। হলিউডে যে ধরনের ছবি নির্মাণ হতে থাকলো, সেখানে আমরা দেখলাম যে ন্যারেটিভ, যে মানে ফিচার ফিল্ম, সেগুলো তৈরি হতে থাকলো। আমরা তারই ধারাবাহিকতায় অনেককে পেলাম, ডি.ডব্লিউ. গ্রিফিথ বা চ্যাপলিন, এদেরকে পেলাম। অন্যদিকে দেখা যায় রাশিয়ায় তারাও এক ধরনের ন্যারেশন নিয়ে হাজির হলেন, কিন্তু তাদের মধ্যে এক ধরনের চিন্তাশীলতার যে জায়গা, সেটা নিয়ে রুশ চলচ্চিত্রকাররা কাজ করলেন, তাই না? বিশেষ করে আইজেনস্টাইনের কথা বলা যায়। এবং আরো অনেকেই ছিলেন, পুদোভকিন, তারপর আরো রাশিয়ান চলচ্চিত্র নির্মাতাদের যদি এর পরবর্তী সময় ধরি, তাহলে তার্কোভস্কি এবং আরো অন্যান্যরা। তো এই সমস্ত যে চলচ্চিত্রের আহ, চিত্র রয়েছে, আমরা যদি দেখি, সেইখানে আস্তে আস্তে এক ধরনের জায়গাটা পরিষ্কার হচ্ছিল যে আপনি চলচ্চিত্রকে কিভাবে দেখতে চান, মানে প্রামাণ্য চিত্র আকারে নাকি ফিকশন আকারে, সেটাতে একটা ভাগ হলো। তারপর ফিকশনটাই আবার আরো ভাগ হলো, যে শুধুমাত্র আপনি গল্পটাই দেখবেন নাকি সেটার মধ্যে এক ধরনের আদর্শিক জায়গা থাকবে, একটা ভাবাদর্শের জায়গা থাকবে, সেটা সেটা পরিস্ফুট হয়েছে। তো ভারতীয় চলচ্চিত্র যখন মৃণাল সেন নির্মাণ করতে শুরু করলেন, সে সময় ভারতীয় চলচ্চিত্রের যে অবস্থা রয়েছে, সেখানে আহ, প্রেম এবং রোমান্টিক চলচ্চিত্রের মানে জয় জয়কারই চলছিল সে সময়। গান, রোমান্টিকতা, প্রেম, নারী পুরুষের সম্পর্ক, এসবই চলছিল সে সময়। আমরা যদি বলি যে মৃণাল সেন প্রথম চলচ্চিত্র বানালেন 1956 সালে, রাতভর। যদিও এই চলচ্চিত্রটিকে তিনি তার চলচ্চিত্র বলে কখনোই আসলে সেইভাবে স্বীকৃতি দেননি বা দিতে চান না। তিনি মনে করেন যে এটা একেবারেই একটা বাজে কাজ হয়েছে, এবং তিনি বহুবার বলেছেন যে এই চলচ্চিত্রকে তিনি, মানে নিজের প্রথম চলচ্চিত্রকে তিনি ভুলে যেতে চান। তো সেই সময়টাকে যদি ধরি, 50-এর দশক, সে সময় আমরা দেখবো যে নিউ রিয়েলিজমের ধারা চলছে ইউরোপে, এবং ভিক্টোরিয়া টিসিকা এরা ছবি বানাচ্ছেন সে সময়। এবং এরই মধ্যে আমরা জানি যে পথের পাঁচালী মুক্তি পেয়ে গেছে, এবং সত্যজিতের কাজ সম্পর্কে এক ধরনের ধারণা হচ্ছে, এবং ঋত্বিক ঘটকরাও আসলে এই চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে কলকাতা তো এক ধরনের, আমি বলবো যে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে একটা নতুন ধরনের জোয়ার তৈরি হচ্ছিল। তো এরপর যদি আমরা দেখি যে রাতভর চলচ্চিত্রের পর মৃণাল সেন কি ধরনের ছবি বানিয়েছেন, আমরা দেখবো যে পুনশ্চ বা আকাশ কুসুমের মতো ছবি বানিয়েছেন মৃণাল সেন। তো আকাশ কুসুম মানে দেখা যায় যে এটা এমন এক ধরনের ছবি যেটাতে আপনার আধুনিক এই যে শহরের অস্থিরতা, এবং সেখানে যে একজন আহ, নগরবাসী, যিনি নগরের বাসিন্দা ঠিক হয়ে উঠতে পারেননি, কিন্তু নগরের বাসিন্দা হয়ে উঠতে গেলে যে ধরনের চাকচিক্য প্রয়োজন, সেটিকে তিনি অর্জন করতে চান তার আহ, দ্রুততম সময়ে এবং যে কোনো মূল্যে, এবং যে সেজন্য তিনি সকল ধরনের ছল চাতুরি, মিথ্যা আশ্রয়, এগুলো নিয়ে এগুলোকে পুঁজি করে তিনি এগুলো করতে চান। তো এই ছবিটার মধ্য দিয়ে আসলে মৃণাল সেন তার নতুন ধরনের চলচ্চিত্রিক ভাষা, আমি বলবো যে সেটা প্রয়োগ করতে শুরু করলেন। কিন্তু সে যেটা দিয়ে আসলে মানে সত্যজিৎ রায়ও এই ছবিটিকে হঠাৎ করে আক্রমণ করে বসেছিলেন একটি পত্রিকায়। স্টেটসম্যান বলছিলেন যে এটা খুবই অনাধুনিক, এবং এই ধরনের একটা অভিযোগ এসেছিল। কিন্তু তারপরও আমি বলবো যে একটা নতুন ধরনের অ্যাপ্রোচ ছিল এই ন্যারেটিভে মৃণাল সেনের। এর আগে যদি আমি বলি যে 22শে শ্রাবণ যে ছবিটা, সেটা কিন্তু আসলে মৃণাল সেন যে মৃণাল সেন, সেটা হয়ে ওঠার ক্ষেত্রে মৃণাল সেনকে আসলে অনেক সহযোগিতা করছিল। আমি যদি প্রথম দুটা ছবি বাদ দিই, 56 সালের রাতভর আর নীল আকাশের নিচে 58 সাল, এই দুটা ছবি বাদ দিলে মৃণাল সেনের কাজ আসলে শুরু যদি বলি, সেটা হচ্ছে এই দুটো ছবি বাদ দিয়ে 22শে শ্রাবণ থেকে। কারণ আমরা জানি যে বাংলার যে মন্বন্তর হয়েছিল, সেই মন্বন্তরকে কেন্দ্র করে দুটো মানুষের এই যে টানাপোড়েন, এবং মানে গরিব দরিদ্র গ্রামীণ জনপদের যে পরিস্থিতি, সেটা নিয়ে মৃণাল সেন এই ছবিটি বানিয়েছেন। এবং সে সময় এই ধরনের ন্যারেটিভ ভারতীয় চলচ্চিত্রে নেই বললেই চলে। যে এই যে এক ধরনের আর্থ সামাজিক অবস্থা এবং তাদের অর্থনৈতিক দারিদ্র্য, এই এই বিষয়গুলোকে
উপজীব্য করে চলচ্চিত্র নির্মাণের যে দৃষ্টান্ত, এটা আসলে মৃণাল সেনের হাত ধরে শুরু হয়েছে। আহ, তিনি, বোঝা যাচ্ছে যে এক ধরনের নতুন কাজ বা নতুন ভাবনা নিয়ে তিনি এগোতে চাচ্ছেন সামনের দিকে। তো এই প্রেক্ষাপটে মানে যদি আমি বলি যে 50-এর দশক এবং 60-এর দশক সারা দুনিয়াতেই খুব ঝড়ঝঞ্ঝার, মানে রাজনৈতিক ভাবে টালমাটাল জায়গা। কারণ আপনারা জানেন যে 50-এর দশক বা 60-এর দশক বা 70-এর দশক, এই তিনটা দশকই আসলে জাতীয়তাবাদী আন্দোলন নানা দেশে নানা আহ, নানা আহ, মানচিত্রে মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং ঔপনিবেশিক শক্তিগুলো তারা আসলে পিছু হটছে। কেমন 47-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, কেবল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যে পরাশক্তিগুলো রয়েছে সেগুলো আসলে দুর্বল হয়ে পড়েছে। তো এরকম এক পরিস্থিতির মধ্যে আহ, এই তিনজন, সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, তারা ছবি বানাতে এলেন এবং তারা তাদের মতো করে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া শুরু করলেন। তো এইরকম একটা বৈশ্বিক পরিস্থিতি যখন সদ্য ভারতবর্ষ ব্রিটিশ শাসনের যে আহ, তাদের যে শাসন শোষণের জাতাকল এবং আহ, যে কি বলবো, এক ধরনের আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার মতো যে ব্যাপারগুলো ছিল সেগুলো থেকে মুক্ত হওয়া শুরু করলো। কিন্তু তারপরও আহ, মুক্ত হওয়া তো আসলে সেটা কাগজে কলমে এক ধরনের ছিল, কিন্তু সে এটাকে যদি বলা যায় যে ঔপনিবেশিক জড়তা, অথবা যদি ইংরেজিতে যদি বলি যে কলোনিয়াল হ্যাংওভার, সেটা কিন্তু থেকেই যাচ্ছিল। কারণ 47-এর পরও কিন্তু ভারত উপমহাদেশ সেই অর্থে মানে ইংরেজদের যে চিন্তা ভাবনা এখনো পর্যন্ত হয়নি, সেটা এখনো প্রমাণ বহন করছে, তখনও ছিল না। আপনারা মৃণাল সেনের আরো অনেক ছবি, যেমন ইন্টারভিউ ছবিটা দেখলে তার প্রমাণ পাওয়া যায় যে কি করে আসলে ঔপনিবেশিক জড়তা আমরা ধরে রেখেছি। সেখানকার যে চরিত্রটি, সেই চরিত্রটি যে ইন্টারভিউ দিতে যায় চাকরির জন্য, সেখানে তার স্যুট পরে যেতে হয়, স্যুট এবং টাই পরে যেতে হয়, যেটা হচ্ছে যে ঔপনিবেশিক এক ধরনের দাসত্বের প্রতীক হিসাবে মৃণাল সেন সেখানে তুলে ধরেছেন। সেগুলো আলাপ আমরা করবো ধীরে ধীরে। তবে যেই জায়গাটা আপাতত আমি এই এই শেষ করতে চাই সেটা হচ্ছে যে মৃণাল সেন, আমি বলবো যে একদিকে তার একটা ঝোঁক ছিল, তিনি নিজেকে প্রাইভেট মার্কসিস্ট বলতেন, অর্থাৎ ব্যক্তিগতভাবে তিনি মার্ক্সবাদের চর্চা করতেন। এবং আমরা জানি যে 1923 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে ফরিদপুরে, এবং সেখান থেকে তিনি কলেজে পড়ার জন্য কলকাতায় যান এবং কলকাতায় গিয়ে কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে যুক্ত হন, এবং সেখান থেকে তার আহ, বিচ্ছিন্নতা ঘটে। এবং তিনি সেটা ঘটলেও মানে দলীয় কোনো মার্ক্সবাদের চর্চার মধ্যে না থাকলেও কিন্তু নিজস্ব ব্যক্তিগত চিন্তার মধ্যে তিনি কার্ল মার্ক্সের যে আদর্শ, ভাবাদর্শ, সেটাকে তিনি দারুণভাবে ধারণ করতেন। এবং তিনি একটা আদর্শে বিশ্বাস করতেন যে মানুষের মুক্তি, মানুষের যে শোষণ জাতাকল, সেখান থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে মানুষের যুদ্ধবদ্ধতা। তো এই ভাবনার কাঠামোটাই আসলে আপনার তার চলচ্চিত্রে ধরা পড়ে নানা স্তরে। মানে মৃণাল সেনের চলচ্চিত্রকে যদি আমরা তিন ভাগে ভাগ করি, তাহলে এই তিনটা ভাগই আসলে নানাভাবেই এই এই মার্ক্সবাদী দর্শনকে তিনি আসলে তুলে ধরেছেন বিভিন্ন রূপে। ধন্যবাদ বেদান্ত, সুন্দর আলোচনার জন্য। আপনি প্রেক্ষাপটটা তুলে ধরলেন। এই প্রেক্ষাপটটা বোঝার জন্য আর একটা সম্পূরক প্রশ্ন করা যায়। আপনি বলেছেন যে মৃণাল সেনের একটা রাজনীতি আছে, তার জীবন সম্পর্কে একটা বোধ আছে। তেমনিভাবে আমি যদি বলি যে এই চলচ্চিত্রে জনগণের উপস্থিতি এবং চলচ্চিত্র অ্যাজ এ মিডিয়াম হিসেবে জনগণ কিভাবে এটাকে ভোগ করছে সেই জায়গা থেকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে আলাবাদিও তার 2005 সালে একটা লেখায় বলেছিলেন যে সিনেমা হচ্ছে মাস আর্ট। তো এই সিনেমাটা বিভিন্ন আর্ট ফর্মের মধ্যে যে জনগণের একটা আর্ট ফর্ম হয়ে ওঠার যে গল্প, এবং সেটার সাথে মৃণাল সেনের চলচ্চিত্র যাত্রার কোনো যোগাযোগ আছে কিনা সেটা বোঝার জন্য আমরা মূলত এই প্রশ্নটা করছি যে মানে সিনেমা কি করে মাস আর্ট হয়ে উঠলো, বা মাস আর্ট জিনিসটা কি, এই বিষয়ে যদি আলোচনা করতেন। আহ, আসলে মাস আর্ট বা জনগণের শিল্প, সেটা তো মানে এটা অনেক বড় পরিসরের আলোচনার দাবি রাখে। কিন্তু তারপরে যদি ছোট করে বলি, সেটা হচ্ছে যে আম, মানে যেটাকে বলা হয় যে গণমাধ্যম। এখন গণমাধ্যম তো চলচ্চিত্র একটা বিশাল জায়গা, এমনকি পাঠ্য বইও কিন্তু গণমাধ্যমের মধ্যেই পড়ে, যেটা বিশাল আকারের একটা জনগোষ্ঠী যেটাতে অ্যাক্সেস পান, অর্থাৎ সেটা একসাথে তারা সেটাকে
উপলব্ধি করতে পারেন তাদের নানা ধরনের চর্চার মধ্য দিয়ে, বা তারা সেইটাকে আমি যদি বলি উপভোগ করতে পারেন। যদি বলি যে আহ, ধরুন আবৃত্তি, বা ধরুন পত্রিকার মধ্যে যে সাহিত্য চর্চা হয়, বা ধরুন যে শিল্প চর্চা বলতে যদি ছবি আঁকার কথা বলি, অঙ্কনের কথা বলি, বা ধরুন মঞ্চ নাটক মঞ্চস্থ হলো, সেটা তো সকলের জন্য, হ্যাঁ, তো সবাই মিলে যেটা দেখে আর কি। তো এখন সেই ক্ষেত্রে চলচ্চিত্র তো অবশ্যই একটা মাস আর্ট, কারণ এখন এই যে এই আপনি আলাবাদির কথা বললেন, আলাবাদিও কিন্তু আহ একটা চমৎকার আলোচনা করেছিলেন অস্ট্রেলিয়ান এক বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়ে। সেটা হচ্ছে যে চলচ্চিত্র কি আসলে আর্ট কিনা, যদি আর্ট হয় তাহলে এর সাথে অন্য আর্টের সম্পর্কগুলো কি আসলে, এবং যদি সম্পর্ক থাকে তাহলে শিল্প হিসাবে চলচ্চিত্র কতটুকু দার্শনিক জায়গাকে রিপ্রেজেন্ট করতে পারবে, বা কিভাবে আসলে রিপ্রেজেন্ট করে, বা চলচ্চিত্র আদৌ নিজেই কি কোনো স্টেটমেন্ট হাজির করে কিনা, অ্যাজ এ মানে ফিলোসফিক্যাল স্টেটমেন্ট কোনো হাজির করতে পারি কিনা, এই ধরনের প্রশ্নগুলো আলাপাদিও তুলেছিলেন। এবং সেই জায়গা থেকে যদি বলি যে আহ, হ্যাঁ, চলচ্চিত্র অবশ্যই একটা আহ, জনগণের আহ, শিল্প, এবং এটা আজকে নির্দ্বিধায় বলা যায়। তবে ওই আলাপটা যেহেতু উনি তুলেছিলেন সেজন্য বলছি, বা আপনি যেহেতু তুলেছেন, যেটা হচ্ছে যে আলাবাদি কিন্তু বলছেন যে চলচ্চিত্র সবসময় যখন এটা প্রদর্শিত হয়, তখন দৃশ্যের পর দৃশ্য, অর্থাৎ ইমেজের পর ইমেজ যে আমরা দেখি, সেগুলো সবসময় কিন্তু একটা দ্বান্দ্বিক সম্পর্কে লিপ্ত হয়। সেটা হচ্ছে আর্ট বনাম নন আর্ট, অর্থাৎ শিল্প এবং অশিল্প। এখন সব চলচ্চিত্রের সব শট কি শিল্পসম্মত হয়, বা সেটা শিল্পের পর্যায়ে যায়, বা ধরুন কোনো কোনো শর্ত শিল্প হয়ে উঠতেও শিল্প হয়ে ওঠে না, তাহলে এই যে এক ধরনের সারাক্ষণ একটা কনফ্লিক্টিং জায়গায় থাকে চলচ্চিত্র, এবং এই কনফ্লিক্টিং জায়গাটা কিন্তু আলাবাদিউ অ্যাড্রেস করেছেন। এবং তিনি বলতে চাইছেন যে এটা খুবই কমপ্লেক্স একটা প্রক্রিয়া, জটিল প্রক্রিয়া, এবং তার মধ্যে এই জটিল প্রক্রিয়া এবং দ্বান্দ্বিক প্রক্রিয়াটা আছে বলেই মানুষের চলচ্চিত্র থেকে অনেক কিছু শেখার রয়েছে, এবং তার জ্ঞান অর্জনের জায়গাটাও রয়েছে। এবং তিনি বলছেন যে আহ, চলচ্চিত্র হলো নতুন প্লেটোর গুহা, যেখানে গিয়ে আসলে আহ, মানুষ জ্ঞান অর্জন করতে পারবে, এবং সিনেমা হচ্ছে নতুন শিক্ষা মাধ্যম বলে ঘোষণা দেওয়া উচিত চলচ্চিত্রকে। কারণ চলচ্চিত্র বাস্তবতাকে যেভাবে তুলে ধরে, সেটাও একটা দারুণ ব্যাপার আর কি, যে এই ধরনের জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে এক ধরনের দান্দিকতা উপস্থাপন করার যে ব্যাপারটি। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমরা যেহেতু মানে এখন তো ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, অনেক বেশি ব্যক্তি পর্যায়ে চলচ্চিত্র দেখার বা যে চর্চাটা সেটা শুরু হয়েছে। কিন্তু যদিও আমরা আমরা যদি একটা স্ট্যান্ডার্ড ধরি, মান আহ, চর্চা ধরি, তাহলে দেখা যাবে যে চলচ্চিত্র আসলে মানুষ কিভাবে দেখে। চলচ্চিত্র দেখে আহ একটা প্রেক্ষাগৃহে যায়, এবং সেখানে অন্ধকার ঘরের মধ্যে অনেকগুলো মানুষ একসাথে বসে একটি চলচ্চিত্র তারা এই বিনোদিত হন বা দেখেন। সেটা প্রামাণ্যচিত্র হতে পারে, নানা ধরনের ছবি হতে পারে। কাজে এটা মানে মাস আর্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আর্ট হয়ে ওঠে বা হয়ে ওঠে না বা হয়ে উঠতে চায়, এই আলোচনাটা আছে বলেই কিন্তু চলচ্চিত্র নিয়ে মানুষের আগ্রহ আছে। এবং আপনারা দেখবেন যে চলচ্চিত্র সমালোচকরাও কিন্তু এটা নিয়ে কথা বলেন, এবং সাধারণ মানুষদের যে ক্রিয়া প্রতিক্রিয়া, এবং যখন আসলে কোনো সাধারণ মানুষ বা সাধারণ দর্শক যাদের আসলে দৃশ্য মাধ্যম সম্পর্কিত অতটা জানা বোঝা নেই, এটা খুবই স্বাভাবিক নাই থাকতে পারে। আমি মনে করি যে অক্ষর জ্ঞান থাকা যেমন জরুরি, আজকের দিনে দৃশ্য মাধ্যম সম্পর্কেও জ্ঞান থাকা জরুরি। এবং দৃশ্য মাধ্যম সম্পর্কে মানুষের জ্ঞান আছে, নাই বলবো না, কিন্তু তারপরও যেহেতু দৃশ্য মাধ্যমের যে আহ, প্রক্রিয়ায় এটা অনেক দূর এগিয়েছে এবং অনেক উন্নতি সাধন হয়েছে, এবং মানুষের চিন্তা প্রক্রিয়ায় অনেক পরিবর্তন ঘটেছে। এবং আমরা যেহেতু চলচ্চিত্রের আলোচনায় এরই মধ্যে আসলে
মন্তাজ তত্ত্ব এবং আরো অনেক অতর তত্ত্ব এই সমস্ত চলে এসছে। কাজেই চলচ্চিত্র নির্মাণও অনেক জটিল হয়ে গেছে এবং সেখানে ঠিক ভাষার মতোই যে যেরকম ভাষায় যেরকম ম্যাটাফোর এবং ম্যাটোনিমি কাজ করে, একটা চলচ্চিত্রেও আসলে সেরকম ম্যাটাফোর এবং ম্যাটোনিমি কাজ করে। তো খুবই উঁচু চিন্তা সম্পন্ন নির্মাতা যখন কোনো চলচ্চিত্র বানান তখন সেটা আসলে তার অনেকগুলো স্তর থাকে এবং যারা সাধারণ দর্শক তারা একভাবে আসলে সেটাকে পাঠ করেন এবং যারা বোদ্ধা দর্শক তারা একভাবে পাঠ করেন এবং যারা চলচ্চিত্র সমালোচক তারা যেটা করেন সেটা হচ্ছে যে একটি চলচ্চিত্র আসলে কি বোঝাচ্ছে বা কি বোঝাতে চায় তার সাথে দর্শকের একটা সংযোগ সূত্র তারা তৈরি করেন। তো এইভাবে কিন্তু এই যে শিল্প না শিল্প নয় বা শিল্প মানোত্তীর্ণ হলো কিনা এই আলোচনাগুলো কিন্তু এই স্ফেয়ারে এই পরিমণ্ডলে আলাপ আলোচনাটা হয়। কাজেই আহ, আমি অনেকটা এটাই বলবো যে কবিতার সাথে তুলনা যদি করি যে সবাই তো কবিতা লেখেন, কবিতা লিখতেই পারেন, কিন্তু কবিতার মানোত্তীর্ণ মানে কবিতা হিসাবে সেটাকে আসলে সেটা কালকে উত্তীর্ণ করবে কিনা তাহলে সেটার মধ্যে আসলে শিল্পের যে গুণাবলী সেটা যুক্ত হয়। সকল কবিতা হতে পারে কিন্তু সকল কবিতায় যে একদম শিল্পের গুণকে আহ, সার্বিকভাবে আত্মস্থ করবে সেটা নাও হতে পারে। এমনও হতে পারে যেটা ক্লিশে মানে কবিতা কেউ রচনা করলে যেটা আসলে এরই মধ্যে 200 বছর আগে যে জিনিস হয়ে গেছে সেটাই হয়তো বা কেউ একজন নতুন করে পুনঃ উৎপাদন করলো। কাজে সেটাকে আপনি আসলে আর শিল্প বলবেন কিনা বলতে বলা যেতে পারে, কারণ যেহেতু এগুলো সবগুলোই সফট স্কিল। কাজে এই আলোচনা আদৌ মানে চলচ্চিত্র বলতে কি বোঝায় বা চলচ্চিত্রের সংজ্ঞা কি বা চলচ্চিত্রে আসলে শিল্প বলতে মানে কতটুকু কি থাকলে ওটা আসলে শিল্প হয়ে ওঠে, এই আলাপ আলোচনাগুলোর কোনো সাদা বা কালো এরকম স্পষ্ট করে ডিমার্কেশন করা যায় না। এটা এটা এক ধরনের একটা গ্রে এরিয়া নিয়ে কাজ করে। কাজেই এই জন্যই আমি মনে করি এই বিষয়টি এত আকর্ষণীয় এবং এত মানুষের আগ্রহ এই জায়গাটিতে রয়েছে আর কি। ধন্যবাদ। আপনি আপনার আলোচনায় এই আলাবাদীয় একটা বক্তৃতার রেফারেন্সে ওই প্লেটোর কথা নিয়ে এসেছিলেন, যে প্লেটো তার যে অ্যালেগরি অফ দ্য কেভ ওখানে আহ, বলছিলেন যে আমাদের সমস্ত বাস্তব যেটা আমরা দুনিয়ায় দেখছি সেটা হচ্ছে একটা ছায়া, যেটা আইডিয়াল একটা জগতের ছায়া আমরা দেখতে পাচ্ছি, যেমনটা গুহায় দেখা যায়। পেছনে যদি কোনো একটা আলোর উৎস থাকে তাহলে যে কোনো কিছুর ছায়া সামনে পড়বে। তো চলচ্চিত্রে যে আমরা ছায়াছবি বলি বাংলাতে, তো আমরা কি আসলে চলচ্চিত্রে ছায়া দেখি নাকি বাস্তবতা দেখতে পারি, এটা নিয়ে আমাদের বিস্তারিত তর্ক করার সুযোগ নেই। তবে সংক্ষেপে যদি বলেন যে আমরা কি এই যে বাস্তবতা আহ, একটা রিপ্রেজেন্টেশন দেখতে পাই কিনা, বা এখানে অন্য অন্য অনেক কিছু আসতে পারে কিনা, এই বিষয়টা যদি আলাপ করেন। যদিও পরে এগুলো থাকবে এবং আমরা জানি যে বিভিন্ন ধরনের নিউ রিয়েলিজম, রিয়েলিজম ইত্যাদির মুভমেন্ট আমরা চলচ্চিত্রে দেখেছি। তো সেই প্রেক্ষাপটটাকেও যদি এনে এই আলোচনাটা করা যায় যে চলচ্চিত্র ছায়াছবি আসলে ছায়া নাকি বাস্তবতা। জি, আমি আমি বুঝতে পেরেছি যে এটা আসলে যদি আলাবাদীয় বাংলা জানতেন তাহলে অনেক আনন্দিত হতেন আমার ধারণা। কারণ এই যে ছায়া ছবির সাথে এই যে ছায়া শব্দটা বা এই যে এই শ্যাডো এটার সাথে তো যে প্লেটোর যে গুহার অনেক মিল রয়েছে। আপনারা জানেন যে প্লেটোর গুহাতে এটা মানে বুক 7 এ তাই না? রিপাবলিকের বুক 7 এ এই আলাপটা রয়েছে। এবং সেখানে দেখা যাবে যে আহ ৩ জন মানুষকে বেঁধে রাখা হয়েছে একটা গুহার ভেতর এবং দেয়ালের দিকে মুখ ফিরিয়ে এবং পেছনে তাদের পেছনে মশাল বা আলোর উৎস রয়েছে। সেখান দিয়ে লোকজন যখন পিছন দিক দিয়ে লোকজন বা প্রাণীরা যাতায়াত করে সেইটার ছায়া তারা দেয়ালটাতে দেখতে পায় এবং তারা জন্মের পর থেকেই সেখানে আছে এবং তারা মনে করে সেই ছায়াটাই হচ্ছে সত্যিকারের বাস্তবতা বা দুনিয়া। হঠাৎ করে যদি কোনো একটা মানুষ সেখানে এই বন্দীদের মধ্যে কোনো একজন বন্দী যদি হঠাৎ করে মুক্তি পান এবং সে যদি গুহার বাইরে যায় এবং বাইরে গিয়ে সে তখন চোখ ধাঁধিয়ে যায় যে সূর্যের আলোতে এবং তখন আস্তে আস্তে সে বাস্তবতাকে বুঝতে শুরু করে এবং প্রথমে একটা ভ্রম কাজ করে যে কোনটা আসলে বাস্তব। ছায়াটা বাস্তব মানে তার যে সূর্যের বিপরীতে তার যে ছায়া পড়ে সেটা বাস্তব নাকি সে বাস্তব, নাকি সে ছায়া না ছায়াটার সে ছায়া। তো ছায়াটা বাস্তব। তো এই ধরনের এক ধরনের ভ্রম তৈরি হতে থাকে এবং আস্তে আস্তে তার মধ্যে এই ভ্রমটা কেটে যায়। কেটে যাওয়ার পর সে বুঝতে পারে এই যে বাইরে বের হওয়ার পর সে এক ধরনের জ্ঞানের জগতে প্রবেশ করে এবং তার মধ্যে
মানে চোখের উদয় হয়, অর্থাৎ জ্ঞান চক্ষুর উদয় ঘটে। এবং তখন সে মানে এক এক ধরনের মানে দার্শনিকের ভূমিকা অবতীর্ণ হয়। দার্শনিকের ভূমিকা অবতীর্ণ হয়ে সে যখন ওই গুহার ভিতর ঢোকে এবং অন্য বন্দি মানুষদের বলতে থাকে যে দেখো, তোমাদের এই দুনিয়া হচ্ছে একটা ছায়ার দুনিয়া, আসল দুনিয়া হচ্ছে বাইরে। বাইরে এই এক ধরনের বাস্তবতা বা এটা বিরাজ করে, এবং যে বস্তুগত জগৎ সেটা আসলে বাইরে, সেটাই প্রকৃত জগৎ। তখন অন্য বন্দিরা তাকে বিশ্বাস করতে চায় না এবং তারা আসলে তাকে প্রত্যাখ্যান করে। এখন এইটা ধরেন ২৪০০ বছর আগে প্লেটো যেই এই গল্পটা বলেছেন, এই গল্পের নানা ধরনের ব্যাখ্যা এর মধ্যে তৈরি হয়েছে। এটার নানা ধরনের স্পেকুলেশন আছে, বয়ান আছে, সেটার ম্যাটাফরিক্যাল দিক আছে। তো সেই সমস্ত দিকে না গিয়ে এতটুকু দুইটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে দার্শনিকতার জায়গা থেকে, যে দার্শনিকরা যখন নতুন কোনো জ্ঞান আসলে যারা তাদের প্রাত্যহিক জীবনে অভ্যস্ত এবং তাদের একটা কমফোর্ট জোন থাকে, সেখানে গিয়ে যখন একটা নতুন ধরনের জ্ঞান বা নতুন ধরনের সত্য সামনে উপস্থাপন করে, তখন সে আসলে প্রত্যাখ্যাত হয়। এটা এটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে আহ পেছন দিক দিয়ে যে ছায়া এবং প্রচ্ছায়াদের চলাচল, সেটার থেকে তৈরিকৃত যে বাস্তবতা, সেটারও এক ধরনের একটা মানে কি বলে সত্যতা রয়েছে। হ্যাঁ, সেটা একেবারে হাওয়া থেকে আসে নাই, সেটারও এক ধরনের সত্যতার আহ, প্রমাণ তারা পায় বলেই ওই নতুন যিনি বাইরে থেকে এলেন তার কথা সহজে গ্রহণ করতে চায় না। তো বাদিউর যে আর্গুমেন্টটা বাদিউর আর্গুমেন্টটা হচ্ছে যে আধুনিক কালে আধুনিক কালে তো মানুষ আসলে বাইরেই থাকে, কেউ তার গুহাবাসী নয় বা কেউ আসলে ওইভাবে বন্দী নয়। এই জন্যে তিনি বলছেন যে নতুন ধরনের নলেজ, নতুন ধরনের জ্ঞান আমাদেরকে আহ, উন্মেষ ঘটাতে পারে চলচ্চিত্রের মাধ্যমে নতুন ধরনের জ্ঞান উন্মেষ ঘটানোর বলতে তিনি বোঝাতে চাইছেন যে এই যে আমাদের এডুকেশন সিস্টেমে আমরা যদি চলচ্চিত্রকে ঠিকঠাক ভাবে, এখন এইখানে কিন্তু আরো অনেক ডিটেল তিনি আলাপ করেছেন যে তাহলে ভালো ছবি দেখাতে হবে, তাহলে ভালো ছবি কাকে বলে। তো এই এই আলাপও কিন্তু আছে। কারণ ভালো ছবি বলতে মানে সঠিক কোনো সংজ্ঞা নেই। ভালো ছবি বলতে আসলে আমরা বুঝি যেটা চিন্তাশীল ছবি, যেটা আপনাকে অ্যাক্টিভলি আপনাকে পার্টিসিপেট করতে বাধ্য করে, মানে আপনাকে আইডিয়ালি বসে থাকতে দিবে না, মানে অলস মস্তিষ্ক আপনি বসে মানে পপকর্ন খেলেন, তারপর ছবিটা আপনি হজম করলেন, তারপর হচ্ছে গিয়ে আপনি আনন্দ নিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু এই ধরনের ছবিকে আসলে ভালো ছবি সাধারণত বলা হয় না। তবে যে ছবি আপনাকে চিন্তাশীল করে উঠতে সাহায্য করে এবং যে ছবি আপনাকে নাড়া দেয় এবং আপনাকে আমি বলবো যে আহ, তাড়িত করে, সেই ধরনের ছবিকেই সাধারণত ভালো ছবি বলা হয়। তো আলাপাতি ওই ধরনের ছবিকেই ইঙ্গিত করছেন, যেমন তিনি কথার কথা আমার যতদূর মনে পড়ে সিটিজেন কেনের উদাহরণ দিচ্ছিলেন। তো এই ধরনের ছবি কেন যে রোজ বাড, সে রোজ বাডটা কি আসলে অরসন ওয়েলসের সেই ছবিতে, সেটা শেষ দৃশ্যে গিয়ে বোঝা যায় আসলে এই ফুলের কুড়িটা আসলে কি ছিল, তার স্মৃতিতাড়িত একটা বিষয়, সেই শৈশবের স্মৃতি। এই যে মানে একটা একটা মানুষের গল্প বলার যে ধরনের মধ্য দিয়ে আপনাকে চিন্তাশীল করে তোলা এবং তার ভেতরে টেনে নিয়ে যাওয়া এবং আপনাকে সেটা ভাবতে বাধ্য করা, এই যে এই বিষয়গুলো মানে পরবর্তী সময়ে জিল দলুজ এবং অন্যান্যরা এটা নিয়ে আলাপ করেছেন যে মুভমেন্ট ইমেজ এবং টাইম ইমেজ। তো এই বিষয়গুলো অবশ্যই প্রাসঙ্গিক, সেটা আলাপাদিও করেছেনও, কিন্তু আমরা যে আলাপটাতে আছি সেটা হচ্ছে যে ছায়াছবি, ছায়াছবির ক্ষেত্রে যে সেই পিছনের যে মশাল থেকে যে ছায়া উৎপন্ন হয়, আর বাইরের যে বাস্তবতা, সেই বাস্তবতা থেকে কোন মানুষটা ছবিটাকে ধারণ করে নিয়ে তারপর এই নতুন গুহায়, অর্থাৎ এই যে প্রেক্ষাগৃহে প্রবেশ করে দেখানো হচ্ছে, যেটা দুটোর মধ্যে গুণগত পার্থক্য আছে। এবং পার্থক্য আছে বলেই এটা এত বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে যে যে ধরুন একটি ভাবাদর্শের লোক, সেটা যদি হয় আইজেনস্টাইন থেকে একেবারে মৃণাল সেন পর্যন্ত, অথবা ধরুন সেটা সত্যজিৎ থেকে আহ, আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার, এটা যদি একটু খেয়াল রাখবেন যেন ক্যামেরাটা বন্ধ না হয়ে যায় আমার। আহ, তো সেটা যদি মানে দেখা যায় যে তাহলে দেখতে পাবো যে সেই
বিভিন্ন পরিচালকরা আসলে তারা তাদের মতো করে চলচ্চিত্রকে বা বাস্তবতাকে দেখেন, বাস্তবতাকে তারা যেভাবে রচনা করতে চান তারা সেভাবেই তাদের চলচ্চিত্রের মধ্য দিয়ে রচনা করেন এবং তাদের ভাবনাকে প্রতিফলিত করেন। এখন সেই যত উঁচু মাপের চলচ্চিত্র পরিচালক তার ভাবনাও আসলে উঁচু মাপেরই হবে, এবং তাদের যে এই ভাবনার যে কাঠামোটি, এই কাঠামোটি কিন্তু আহ দৃশ্যের মাধ্যমে প্রস্ফুটিত হয়, বা আমি বলবো যে ফুটে ওঠে তাদের চলচ্চিত্র নির্মাণের মধ্যে দিয়ে, এবং তারা যে বাস্তবতা দেখাতে চান সেটাই তারা ঠিকঠাক ভাবে চিত্রনাট্যের মাধ্যমে বা চিত্রনাট্য ছাড়াও সেটাকে তারা তুলে আনেন এবং তাদের বক্তব্যকে এক ধরনের আর্টিকুলেট করেন দৃশ্যের পর দৃশ্য সজ্জার মধ্যে দিয়ে, এবং তারা সেটা নিয়ে সেই রিয়েলিটিকে তুলে নিয়ে এসে তারা সেটা প্রেক্ষাগৃহে, অর্থাৎ সেই নতুন প্লেটোর গুহায় প্রক্ষিপ্ত করেন। কাজেই এর মাধ্যমে যেটা হয় এটা হচ্ছে যে যারা দর্শক আছেন, অর্থাৎ যারা ভেতরে বসেন, তারা নতুন এক ধরনের নলেজ এর মুখোমুখি হয়, তারা নতুন এক ধরনের জ্ঞানের মুখোমুখি হয়। আমরা যেহেতু মৃণাল সেন নিয়ে আলাপ করছি, মৃণাল সেন থেকে যদি উদাহরণ দিই আপনারা দেখবেন যে মৃণাল সেনের ইন্টারভিউ ছবিটাতে ব্রেকচিয়ান কায়দায় কায়দায় দেখা যাবে যে ফোর্থ ওয়াল ব্রেক হচ্ছে। সেখানে দর্শকের দিকে সরাসরি চোখ দিয়ে তাকিয়ে বলছেন যে আমি কিন্তু আসলে অভিনেত্রী, আমি কিন্তু আসলে অভিনয় করছি এখানে। হ্যাঁ, এটা কাজেই দর্শককে একটা নাড়া দিয়ে দেয় এবং দর্শককে বুঝিয়ে দেয় যে আপনি যেই ছবিটি দেখছেন সেই ছবিটি আসলে একটা বাস্তবতার গল্প বলছে। আপনি এই চরিত্রগুলোর সাথে একাত্ম হয়ে যাবেন না। কাজে এই যে ফিকশন ফিল্মের মধ্যে আপনাকে নাড়া দিয়ে এলিয়েনেটেড করে দেয়, আপনাকে একটা জায়গা স্পেস তৈরি করে দেয়, দূরত্ব তৈরি করে দেয়। এই করে দেওয়ার মধ্য দিয়ে পরিচালকরা আপনাকে এক ধরনের নতুন নলেজের মুখোমুখি করে। সে নলেজটা হলো যে এই বাস্তবতা বিরাজ করছে বাইরে, কিন্তু এই বাস্তবতাকে ফুটিয়ে তোলার জন্য এই অভিনেতারা কাজটা করছেন আপনার জন্য। তাই না? এইটা এক ধরনের নলেজ। কাজেই এই জন্যই আমি একটা উদাহরণ দিয়ে বললাম পার্টিকুলার, কিন্তু এটাকে আরো অনেক উদাহরণ দিয়ে আরো অনেক দীর্ঘ করা যায়। হ্যাঁ, তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আহ মানে বাদিউর যে প্রপোজিশন বা তার যে অবস্থান, সে অবস্থানের মধ্যে দিয়ে তিনি এটাই আসলে বুঝাতে চাইছেন, যদিও ওই আলাপে তিনি এত বিস্তারিত কিছু বলেননি। তবে আমরা যেহেতু মানে তার অন্যান্য লেখা এবং কথা দিয়ে আমরা তার পঠন পাঠনের মধ্যে দিয়ে বুঝতে পারি যে এই জ্ঞানের কথাই তিনি আসলে বলতে চেয়েছেন, যে এই জ্ঞান ওই নতুন দার্শনিকেরা, অর্থাৎ তিনি চলচ্চিত্র নির্মাতাদের দার্শনিকের মূল্যই দিচ্ছেন। এই দার্শনিকেরা নতুন ধরনের জ্ঞান হাজির করছেন। তিনি গদারের কথা উল্লেখ করেছেন সেই বক্তৃতায়, আপনারা যদি দেখেন তাহলে সেটাও একটা বড় ব্যাপার, যে আধুনিক সময়ে নতুন চিন্তাবিদ, নতুন দার্শনিক আসলে এই চলচ্চিত্রকাররাই, এটাই আসলে মানে তিনি বলতে চেয়েছেন আর কি। ধন্যবাদ আপনার চমৎকার আলোচনার জন্য। এর পরিপূরক প্রশ্ন প্রশ্ন ভবিষ্যতে আপনাকে করা হবে। তবে আমরা এখন মৃণাল সেনে ঢুকছি। তো মৃণাল সেনের চলচ্চিত্র যাত্রার শুরুর দিকের একটা ঘটনার কথা আমাদের বিখ্যাত ফটোগ্রাফার নাসির আলী মামুন একটা লেখায় বলেছিলেন এরকমভাবে, যে কিশোর মৃণাল সেন সেদিন বুঝতে পারলো শব্দ ছাড়া ছায়াছবি জমে ওঠে না। তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হলো ছায়াছবি তৈরি করবে, কিন্তু নির্বাক নয়, সবাক। 1940-এ মৃণাল সেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আইএসসি পাশ করে কলকাতায় চলে গেলেন। কয়েক মাস পর চলচ্চিত্রের শব্দগ্রহণের ওপর 2 মাসের একটি প্রশিক্ষণ শেষ করে ছায়াছবিতে যুক্ত হওয়ার স্বপ্ন দেখতে আরম্ভ করলেন। হ্যাঁ, সবাক ছবি। তো এখানে এক ধরনের নাটকীয়তা, ড্রামাটিক একটা ইফেক্ট তৈরি করেছেন নাসির আলী মামুন চলচ্চিত্রের ক্ষেত্রে, যেটা স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা অতিরিক্ত মহিমা আরোপ করা, যে মানুষজন মানে একদম একদম ছোটবেলায় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে কিছু একটা করে দেখাবেন। তো আমার কাছে এটা মনে হচ্ছে একটা মহিমা আরোপ করা। সেন সাহেব নিজেই কিন্তু একটা বইতে, তার সম্ভবত হ্যাঁ তৃতীয় ভুবন বইতে বলেছেন তিনি চলচ্চিত্রে অ্যাক্সিডেন্টালি এসেছিলেন। তো আমার কথা আমরা জানতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে তার এই চলচ্চিত্র যাত্রাটা কিভাবে শুরু হলো আর কি, এই গল্পটা যদি বলতেন। না, আমি ওই লেখাটার ব্যাপারে মন্তব্য করব না। মানে ওটা তো নাসির আলী মামুনের তার তার দেখার মানে ভঙ্গি, তিনি কিভাবে আসলে মৃণাল সেনকে মূল্যায়ন করেছেন সেটা সেই জায়গা থেকে তিনি লিখেছেন। কিন্তু মৃণাল সেন নিজেও যদিও বলেন তিনি অ্যাক্সিডেন্টালি ফিল্ম মেক করতে এসেছেন, কিন্তু আমার কাছে আসলে মানে
মৃণাল সেন এটা বলেন, এটা আরো অনেক জায়গায় তিনি বলেছেন, কিন্তু তার পেছনের একটা কারণ আছে। তিনি এটা এক ধরনের তুলনামূলক জায়গা থেকে বলেন। সে কি কারণে? তিনি বলেন যে সত্যজিৎ রায় যেভাবে প্রস্তুতি নিচ্ছিলেন মাটির ভ্যাপু আঁকার মধ্য দিয়ে বা রেল স্টেশনের মধ্য দিয়ে বা বিজ্ঞাপন দুনিয়ায় তিনি কাজ করতেন, তার এক ধরনের প্রস্তুতি ছিল। বা উনি জ্বর রেনোয়ার ছবি যখন নির্মিত হচ্ছিল তার এবার সেই সময় উনি তার সাথে সাথে ছিলেন, তার এক ধরনের ওরিয়েন্টেশন ছিল এবং আরো অনেকেরই ওরিয়েন্টেশন ছিল, কিন্তু তার ওরকম ছিল না। এই জন্য তিনি বলেন আমি অ্যাক্সিডেন্টালি হয়েছি, কিন্তু আদৌ আসলে ব্যাপারটা তা নয়। আবার ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে, একটু মানে একটু খেয়াল রাখবেন, ওখানে একটা বাটন আছে, বাটনটা ক্লিক করলে ওই ক্যামেরার সাইন, ওইটা হলে আমার ক্যামেরা অফ হয়ে যাবে। আচ্ছা, আম, দেখবেন যে সেটা যদি মানে উনি বলেও থাকেন, কিন্তু আমার কাছে কিন্তু অতটা আহ, উনিও আসলে খুব একটা মন থেকে বিশ্বাস করেন যে উনি দুর্ঘটনাবশত ফিল্ম মেকার, আমার কাছে তা মনে হয় না। কারণ ফিল্ম মেকিং এ উনি হাত দেওয়ার আগে থেকে আসলে উনি ফিল্মের জগতে আনাগোনা শুরু তার আসলে। হ্যাঁ, এবং আপনি যদি বলি যে উনি পিওর সায়েন্সের লোক ছিলেন এবং তিনি যখন কলকাতায় এলেন তখন তিনি কাজ করতে চাইছেন এবং স্টুডিওতে গেলেন কাজ করার জন্য, ফিল্ম স্টুডিওতে। এবং ফিল্ম স্টুডিওতে মজার বিষয়, তিনি যেখানে কাজ করতেন টেকনিক্যাল সাউন্ড রেকর্ডিং এর সাউন্ড রেকর্ডিং স্টুডিওতে কাজ করতেন। এবং সে সময় অনেক বড় বড় অভিনেতারা সে সময়কার অভিনেতাদের শুটিং চলতো ফ্লোরে, কিন্তু তিনি দেখতে যান। তো সাউন্ড রেকর্ডিং এর জায়গায় তিনি কাজ করেছেন 2 থেকে 3 মাস। তারপর তিনি সেখান থেকে বেরিয়ে যান এবং তারপর সময় কাটে যে এটার নাম হচ্ছে বোধহয় ইম্পেরিয়াল লাইব্রেরিতে তিনি তার একটা ভালো সময় কাটে পড়াশোনার, এবং তিনি গোগ্রাসে অনেক অনেক বইপত্র পড়েন। এবং পড়তে পড়তে তিনি প্রথম যে বইটি তার নজর কাড়ে সেটা হচ্ছে ফিল্ম অ্যাজ আর্ট, রুডলফ আর্নহেইমের একটা বই। এটা খুবই বিখ্যাত বই এবং ফিল্মের তত্ত্ব এখানে এত চমৎকার করে বর্ণনা করা আছে যে এটা খুবই তাকে আপ্লুত করে। এবং দ্বিতীয় বই উনি একটা পড়েন, ফিল্ম অ্যাজ এ গ্রাফিক আর্ট। বইটা যত সম্ভব ভ্লাদিমির নিলসনের লেখা। ওই বইটা, ভ্লাদিমিরের বইটা আপনার অনেক বেশি টেকনিক্যাল বই। মানে ভ্লাদিমির সম্ভবত আইজেনস্টাইনের ছাত্র ছিলেন। তো অনেক টেকনিক্যাল বই যে কি করে চলচ্চিত্র নির্মাণ করতে হয়। এবং এই দুটো বই পড়ার পর তিনি ওই লাইব্রেরির পাঠাগারের যত চলচ্চিত্র বিষয়ক বই আছে সেগুলো তিনি পড়তে শুরু করেন। তো এখন মানে মৃণাল সেনের মানে নির্মাতা হয়ে ওঠার পেছনের কারণটা যদি আমি বলি, তাহলে অন্যরা চলচ্চিত্র নির্মাণ দেখে দেখে শিখেছেন, আর মৃণাল সেন আসলে চলচ্চিত্র বিষয়ে পড়তে পড়তে শিখেছেন যে কি করে চলচ্চিত্র নির্মাণ করা যায়। তারপরে তিনি আসলে আগ্রহী হলেন এবং আস্তে আস্তে তিনি স্ক্রিপ্ট তৈরি করা শুরু করলেন। এবং এটা অনেক দীর্ঘ ইতিহাস। আমি শুধু শুরুর জায়গাটা, তার প্রস্তুতির জায়গাটা আমি বললাম যে তিনি এই যে যদি বলেন অ্যাক্সিডেন্টালি, আসলে তা না, কিন্তু কোনো কিছুই তো আর হুট করে হয় না, তার একটা আহ, পূর্বাপর থাকে আসলে। তো তারও এক ধরনের প্রস্তুতি ছিল। এই যে স্টুডিওতে যাওয়া, এই যে আহ, ইয়ে করা মানে এই যে কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত থাকা, তারপর তার যে নাট্যদলের সাথে, যে এমন একটি বামপন্থী নাট্যদলের সাথে যুক্ত থাকা, যে পিপলস থিয়েটার, এবং এগুলোর মধ্য দিয়ে এক ধরনের তো ওরিয়েন্টেশন হচ্ছিল। আর মঞ্চনাটক বা নাটক বলে এগুলো তো চলচ্চিত্র, এই দৃশ্য মাধ্যম দুইটা খুবই কাছাকাছি মাধ্যম। কাজেই বুঝতে হবে যে তার সাথে তখন ঋত্বিক ঘটকের বন্ধুত্ব হচ্ছে। ঋত্বিক ঘটকও ভাবছেন কিছু, আবার এর মধ্যে তার যে সমসাময়িক ভারতীয় যে হিন্দি চলচ্চিত্র সেগুলো দেখে তারা বিরক্ত হচ্ছেন, যে এগুলো কি ছবি বানানো হচ্ছে, এগুলো এই সমস্ত ছবি তারা মানে আহ ঠিক সাদরে গ্রহণও করতে পারছেন না। তাহলে নতুন কিছু দরকার, এই যে এক ধরনের একটা যন্ত্রণা ভেতরে ভেতরে ছিল। আবার ওই যে রুডলফ আর্নহাইমের বইগুলো পড়া, যে ফিল্ম অ্যাজ আর্ট, শিল্প হিসেবে চলচ্চিত্রের কি গুরুত্ব রয়েছে সেটাকে অনুধাবন করা, এবং এ সবকিছু মিলিয়ে এবং সময়টা, তার সময় যে রাজনৈতিক পরিস্থিতি, সব মিলিয়ে তাকে আসলে একটা দিকে ধাবিত করেছে এবং তাকে প্রস্তুত করেছে চলচ্চিত্র নির্মাতা হিসাবে মানে নিজেকে আহ, মানে তৈরি করার জন্য। ধন্যবাদ। এরপরের প্রশ্নে যাচ্ছি।
ডেইলি স্টার বাংলায় আহমদ ইশতিয়াক লিখেছিলেন একটা লেখায় যে মৃণাল সেনের চলচ্চিত্রের সবচেয়ে শক্তিশালী দিক হলো গল্পের বাস্তবতা। কাল্পনিক কোনো গল্পের স্থান ছিল না মৃণাল সেনের চলচ্চিত্রে। অতি সাধারণ মানুষের জীবনের গল্প, পারিপার্শ্বিক অবস্থান, রাজনীতির চিরন্তন বাস্তবতা, অভাব, দৈনন্দিন চিত্র, মানুষের পরিভাষায় ছিল মৃণাল সেনের চলচ্চিত্রের গল্প। যে গল্প যে গল্পগুলো সচেতনভাবেই বেশিরভাগ চলচ্চিত্রকাররা এড়িয়ে চলেন। মৃণাল সেন কিংবা ঋত্বিক ঘটকের মতো চলচ্চিত্রকারেরা সেখানে ছিলেন ব্যতিক্রম। এখন আমার এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, আমরা শিল্পের সাথে কল্পনা প্রবণতাকে এক ধরনের মানে অঙ্গাঙ্গী বলে মনে করি, এক ধরনের ধারণা আছে। কিন্তু অ্যারিস্টটল সেই দিক থেকে আবার তার পয়েটিক্সে বলেছেন শিল্প মানে কল্পনা বিলাসিতা না, বাস্তবতার অনুকরণ। কিন্তু এই অনুকরণ আবার নিছক নকল করা নয়, তাহলে সেটি আর শিল্প থাকে না, সমাজতত্ত্ব হয়ে ওঠে বলে মানে বলে থাকেন কেউ কেউ। যেমন আবার আবার অন্য দিক থেকে শেলি কল্পনাকে গুরুত্ব দিতেন, তবে আপনা আপনি আপনা আপনি মনের পর্দায় ভেসে ওঠে না, কল্পনা হঠাৎ করে জেগে ওঠে না। আপনি যেটা বললেন যে মৃণাল সেন অ্যাক্সিডেন্টালি হয়নি, তার প্রিপারেশন ছিল একটা। তো সেরকম কল্পনাও দুম করে মানে নাজিল হয় না, সেটারও এক ধরনের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে কল্পনা আমাদের মনের পর্দায় ভেসে ওঠে। তো এখন আমাদের কথা হচ্ছে, শিল্পে কল্পনা এবং বাস্তবতার দ্বন্দ্ব কিভাবে হাজির থাকে। মৃণাল সেনের চলচ্চিত্রের আলোকে বিষয়টা নিয়ে যদি আলাপ করতেন। না, ফিকশন ফিল্মের একটা চরিত্র আছে। ফিকশন ফিল্মের চরিত্র হচ্ছে যে আপনাকে সেখানে বাস্তবতায় দেখানো হবে কিন্তু কল্পনার মিশেল ঘটিয়ে দেখানো হবে। কাজেই এটা প্রামাণ্য চিত্র আর যে কাহিনী চিত্র সেটার মধ্যে এটা একটা বড় ধরনের ফারাক। তো মৃণাল সেনের সব ছবি আমি যদি সব ছবি যদি নাও বলি, যেমন তার যদি ৩টা পর্বকে ভাগ করি তাহলে মধ্যমের যে পর্বটা, অর্থাৎ আমি যদি ২২শে শ্রাবণ নাও বলি, ২২শে শ্রাবণের পর থেকে ধরুন যদি আকাশ কুসুমের কথা বলি, আকাশ কুসুম থেকে শুরু আসলে। আকাশ কুসুম ছবিটা থেকে শুরু করে তারপর যদি বলি যে তার কলকাতা ত্রয়ী এবং মহাপৃথিবী, তারপর কোরাস, মানে এই ছবিগুলা, আহ, ভুবন সোম, তারপর মানে এই সমস্ত ছবিগুলো কিন্তু যখন তিনি বানাচ্ছেন, মানে এটা 1965 থেকে 65 থেকে যদি বলি 75 পর্যন্ত বা 80 সাল পর্যন্ত, এই সালটা 65 থেকে 80 সাল পর্যন্ত আমি বলবো যে তিনি এক ধরনের বাস্তবতাকে রূঢ়ভাবে আনার চেষ্টা করেছেন। এবং আপনারা আহ, নিশ্চয়ই যদি মহাপৃথিবী ছবিটা দেখেন, সেখানে দেখা যায় যে প্রথমে মায়ের আত্মহত্যা দিয়ে শুরু হয়েছে। তো এই ধরনের একটা মানে খুবই কঠিন আহ, রূঢ় বাস্তব জিনিসকে তিনি তুলে ধরার চেষ্টা করেন। যেমন জেনেসিস ছবিটার কথা যদি বলি, অথবা খণ্ডহর ছবির কথা যদি বলি, অথবা মানে কলকাতা ৭১ বা ইন্টারভিউ, অথবা পদাতিক। তো এই ধরনের ছবিতে যেই ধরনের সমাজ বাস্তবতা, আপনারা জানেন যে তিনি নকশালবাড়ি আন্দোলন, সমাজতন্ত্রের ভবিষ্যৎ কি হবে আসলে, বা এই সমাজতান্ত্রিক আন্দোলনের মানে সাম্যবাদের যে চর্চা হচ্ছে, সে সাম্যবাদের চর্চা কি সঠিক কিনা, বা মাওবাদী পন্থা আসলে এটা কোনো ইতিবাচক ফল বয়ে আনবে কিনা, এই ধরনের প্রশ্ন তিনি মোকাবেলা করছেন এই সমস্ত ছবির মধ্য দিয়ে। এবং তার পাশাপাশি মানুষের সামগ্রিকভাবে যে তার যে উত্তরণের পথ, অর্থাৎ এই শোষণ নিপীড়নের যে জায়গাটি রয়েছে, সেখান থেকে উত্তরণের পথও খোঁজার চেষ্টা করছেন শৈল্পিকভাবে। অর্থাৎ বাস্তবতাকে তিনি তুলে আনছেন একটা আর্টিস্টিক এক্সপ্রেশন হিসেবে, শৈল্পিক ভাবে বহিঃপ্রকাশের অংশ হিসেবে তিনি এই বাস্তবতাকে তুলে আনছেন এবং নিজের মতো করে সেটাকে উপস্থাপন করছেন। কখনো দর্শককে চরিত্রের সাথে গেঁথে ফেলছেন, কখনো দর্শককে চরিত্র থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন, যেটা আমরা বললাম যে ব্রেকটিয়ান কায়দায় ফোর্থ ওয়াল ভেঙে ফেলা, চতুর্থ দেয়াল ভেঙে ফেলা। তো এই বিষয়গুলো শুধু নয়, আমরা দেখবো যে মৃণাল সেন তার চলচ্চিত্রে প্রচুর টেক্সট ব্যবহার করেছেন। যে এই মহাপৃথিবী, এই পৃথিবী এখন শোষণ বঞ্চনার পৃথিবী এবং এখান থেকে মানুষ বেরোতে চায়, এই ধরনের টেক্সটও তিনি ব্যবহার করেছেন। কাজেই নিউজ রিল ব্যবহার করেছেন।
সত্যিকারের মিছিল মিটিং এর ছবি ব্যবহার করেছেন ফিকশনের মধ্যে। কাজেই এই যে আহ, বাস্তবতা এবং কল্পনা, যেটা মানে এটাকে দুটোকে মিশিয়ে এক ধরনের মিশালে নতুন ধরনের শিল্পর মানে আর্টের এক্সপ্রেশন তিনি তৈরি করার চেষ্টা করেছেন এই সময়। এবং এইটাও কিন্তু আমি বলবো স্বয়ংভূ নয়, এটাও 60-এর দশকে আহ, ফ্রেঞ্চ নিউ ওয়েভ ফিল্মে যে ধরনের বিষয়গুলো ঘটতে শুরু করছিল সে সময়, গদার, ট্রুফো, এরা এরা যে ধরনের ছবি বানাচ্ছিলেন, তো ওই ছবিগুলো আসলে মৃণাল সেনকে অনেক বেশি আহ আন্দোলিত করছিল এবং তিনিও ভাবছিলেন যে না, এই ধরনের ছবি, এই এই মানে এই ধরনের বাস্তবতাকে কেন্দ্র করে এই ধরনের ছবিও এখানেও বানানো সম্ভব। এবং তিনি সত্যিকার অর্থেই যে সংকটগুলো এখানে দেখেছেন পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়, আমরা কলকাতা 71 ছবিটির কথা যদি বলি, যে একদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শরণার্থীদের ভিড়, আরেকদিকে নকশালবাড়ি আন্দোলন, প্রশাসন তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে এই তরুণদের, তারা ঠিক কি ব্যাঠিক সেটা ভিন্ন বিষয়, কিন্তু তরুণদের রক্ত ঝরছে। আরেকদিকে দেখা যাচ্ছে সেই সমাজেরই এক ধরনের এলিট শ্রেণী যারা বিলাস ব্যসনে সময় কাটাচ্ছেন, ভোজনে সময় কাটাচ্ছেন। এই যে এক ধরনের দ্বান্দ্বিক পরিস্থিতি মৃণাল সেন তার চলচ্চিত্রে হাজির করার চেষ্টা করেন, তা মানে একেবারে কোরাস পর্যন্ত, এবং তারও পরে মহাপৃথিবী এবং আরো অন্যান্য ছবিতে তারপরে আমরা দেখবো যে এই দ্বান্দ্বিক পরিস্থিতি পারিবারিক আবহে ঢুকে যায়, ব্যক্তির মনস্তত্ত্বে ঢুকে যায়। তো এই মৃণাল সেনের এই যে একটা আমি বলবো অভিযাত্রা, সে অভিযাত্রার মধ্যে এই দ্বন্দ্বের বিষয়টি সবসময় হাজির ছিল। এবং সেখানে তিনি সবসময় বাস্তবতাকে তার শৈল্পিক যে দৃষ্টিভঙ্গি সেটার মাধ্যমে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং যে বাস্তবতাকে তিনি তুলে এনেছেন সেটা তার কাছে গুরুত্বপূর্ণ বাস্তবতা, যেটা হয়তোবা অন্য, যেমন ধরি যদি সত্যজিৎ রায় বলি, সত্যজিতের কাছে সেটা হয়তোবা গুরুত্বপূর্ণ বাস্তবতা নয়। কারণ সত্যজিতের কলকাতা ত্রয়ী দেখলে দেখা যাবে যে সেখানে নকশালবাড়ি আন্দোলন একটা সাইড ডিশ, অর্থাৎ সাব প্লটেরও সাব প্লট, সেটা কোনো কখনো মেন প্লট নয়। কিন্তু মৃণাল সেনের ছবিতে আমরা দেখি এই যে নকশালবাড়ি আন্দোলন অনেক বেশি মানে পেইন এবং প্যাথোস, যে দুঃখ বেদনা, এই যে মহাপৃথিবীর মাটা যে মা, যে যে মা প্রশ্ন করে যে তাহলে কি সমস্ত রক্ত বৃথা গেল, এই যে এই ছেলেরা সাম্যবাদের কথা বলে বা এক ধরনের শোষণহীন সমাজের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে যে রক্ত দিল, সেটা সবই কি বৃথা? মানে এই প্রশ্ন কিন্তু আসলে মা করেন না, মৃণাল সেন করেন আসলে। তো এই বিষয়গুলো, এই বাস্তবতাগুলো কিন্তু তিনি ফিকশনের মাধ্যমে মানুষের কাছে হাজির করেছেন। আমি মনে করি যে এটা এটা এক ধরনের চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া এবং এটা এক ধরনের শিল্প। কাজে শিল্প কি সেটা তো আসলে শেষ মান নির্ধারণ করা করা খুব মুশকিল আসলে। ধন্যবাদ আপনার চমৎকার আলোচনার জন্য। আমাদের আলোচনা বেশ সুন্দরভাবে আগাচ্ছে। আমি অনেক কিছু শিখছি এবং আশা করি দর্শকরাও এটা মানে অনেক কিছু শিখছেন এবং উপভোগ করছেন আলোচনাটা। এর পরের প্রশ্নই, আগের প্রশ্নের ধারাবাহিকতায়, যে চলচ্চিত্রে বিভিন্ন বর্গের কথা আমরা শুনি, যেমন রিয়েলিজম, নিউ রিয়েলিজম, সোশ্যালিস্ট রিয়েলিজম, বিভিন্ন বিভিন্ন বর্গ আছে এবং বিভিন্ন এই বর্গগুলোর মধ্যে আমরা কি আহ, মৃণাল সেনকে কোথায় দেখতে পাই? কোনো বর্গে কি তাকে আটকে ফেলা যায় কিনা, মানে তাকে কিভাবে আমরা বুঝবো আর কি? না, মৃণাল সেনকে মানে আমি সেইভাবে আসলে কোনো খোপের ভিতর ঢুকিয়ে দিতে চাই না। মৃণাল সেনকে আমি মনে করি যে একজন আহ চলচ্চিত্র নির্মাতা এবং একজন শিল্পী, এবং শিল্পীর একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, সেই দৃষ্টিভঙ্গির নানা ধরনের প্রকাশ ভঙ্গিও থাকতে পারে। যে আমি শুরুতে যেমন বলছিলাম যে মৃণাল সেনের কর্ম যজ্ঞকে যদি আমরা ৩ ভাগে ভাগ করি, উনি সারা জীবন ২৮টি ছবি বানিয়েছেন। সেই ২৮টি ছবির ভেতরে যদি রাতভর, তারপর আহ, আহ, পুনশ্চ, আকাশ কুসুম বা নীল আকাশের নিচে, এগুলো এক ধরনের ছবি। এই সমস্ত ছবিতে তিনি আসলে আমি বলবো যে আহ, চলচ্চিত্রের ভাষা দিয়ে তার যে সমকালীন বাস্তবতাকে ধরার যে প্রচেষ্টা, সেই ভাষা নির্মাণের প্রক্রিয়া তিনি শুরু করেছেন। মানে সেটাতে তখনও তিনি আয়ত্ত করে উঠতে পারেননি। তারপরে যখন তিনি এই একটা ভাষা আয়ত্ত করলেন, নিজস্ব ভাষা, মৃণাল সেনের কিন্তু চলচ্চিত্র মধ্য দিয়ে যে বয়ান হাজির করেন তার একটা স্বতন্ত্র ভাষা রয়েছে, সেটা এই যে
যে ছবিগুলো 65 থেকে যদি আমি 80 সাল যেটা বললাম যে কলকাতা 3 এবং অন্যান্য ছবিগুলো কোরাস এবং খণ্ডহর, জেনেসিস, এই যে মহাপৃথিবী, বা আচানক, বা এই 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 ধরনের ছবিগুলো, এটা এই সমস্ত ছবির ভেতর দিয়ে কিন্তু অনেকে মনে করবে যে এগুলো সোশ্যালিস্ট রিয়েলিজম, উনি বোধহয় সাম্যবাদকে প্রচার করার চেষ্টা করছেন। কিন্তু আমি ওইভাবে দেখতে চাই না। আমি দেখতে চাই যে একজন শিল্পীর তো তার তো একটা আহ ভিশন রয়েছে, একটা একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। একজন শিল্পীর তো আসলে তার ভাবাদর্শের জায়গা থাকতে হবে, একটা জায়গায় তো তিনি তার নোঙর পোতা থাকতে হবে। তো মৃণাল সেনের নোঙর পোতা ছিল সেই জায়গায়, যে জায়গা থেকে তিনি বিশ্বাস করতেন যে সমাজতন্ত্রই হচ্ছে সেই আহ, আহ, জায়গা, যে জায়গা বা যেটার মধ্য দিয়ে মানুষ শোষণহীন সমাজের স্বপ্ন দেখতে পারে এবং প্রতিষ্ঠা করতে পারে। এটা তার একটা বিশ্বাসের জায়গা। কাজে এই জন্য আমি তাকে একটা খোপে ঢুকিয়ে দিতে চাই না। হ্যাঁ, তবে এটা আমি মনে করি যে ওই যে বললাম, আর্টের তো এক্সপ্রেশনের নানা ধরনের পন্থা রয়েছে। এখন কেউ যদি বাস্তবতাকে, ভিক্টোরিয়া ডিসিকা যেভাবে বাইসাইকেল থিভস নির্মাণ করেছেন, একেবারে একটা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির ভিতরে অপেশাদার লোকজনদের দিয়ে অভিনয় করিয়ে, তো তারও এক ধরনের বাস্তবতা, সেটাও এক ধরনের শিল্প। আবার সত্যজিৎ রায় বা ধরেন অন্য যে সমস্ত কমার্শিয়াল ফিল্ম হয় সেগুলো এক ধরনের শিল্প। যেমন এখন আবার মিডল সিনেমা হচ্ছে, তাই না? যে কমার্শিয়াল ফিল্মের মধ্যে আবার এক ধরনের সোশ্যাল কনসিয়াসনেস এর জায়গা মানে ব্লেন্ড করার চেষ্টা করা হয়। তো নানা ধরনের মানে এক্সপেরিমেন্ট এই মানে মানুষ করছে, নির্মাতারা করছে, সেটা নিয়ে মানে কোনো খোপের মধ্যে না ঢুকিয়ে আমি বলতে চাই যে শেষ পর্যন্ত ছবি আহ আপনাকে যদি কমফোর্ট দেয়, যে কমফোর্ট জোনে ছিলেন সেই কমফোর্ট জোনে যদি আপনাকে রাখে, আপনার একটা আরামদায়ক পরিস্থিতির মধ্যে যদি রেখে দেয়, তাহলে সেটা রেখে দিতে পারে। তবে ব্যক্তিগতভাবে আমি ওই ধরনের ছবি পছন্দ করি না। সেটা আমার মানে একেবারে আমার ব্যক্তিগত পছন্দের জায়গা। কেউ যদি করেন তাহলে আমি তাকে এটা দোষ দেই না। এটা মানে যার যার আসলে এক ধরনের চিন্তার চর্চা এবং তাদের বেড়ে ওঠা, এগুলোর সাথে অনেক কিছু নির্ভর করে আসলে। পরিবেশ, পরিবার। তো আমার কাছে মনে হয় যে মৃণাল সেন যে ধরনের ছবি বানিয়েছেন, এটা এটা এক ধরনের নির্মাণ, এবং তারপরে যদি ধরি যে ৮০ সালের পরে তিনি যে ধরনের ছবি করেছেন সেটা অনেক বেশি পরিবার এবং ব্যক্তির মনস্তত্ত্বের ভিতর ঢুকে তিনি ওই ওই যে একই প্রশ্নটা জারি রাখতে রাখতে চাইছেন যে আসলে মানুষ কি শেষ পর্যন্ত একা, নাকি মানুষ জুতোবদ্ধভাবে তার যে সীমাবদ্ধতা রয়েছে সেটা থেকে সে বেরিয়ে আসতে পারে, তাই না? যেমন তার শেষ ছবিটার কথা যদি বলি, আমার বোন ছবিটার মধ্যে কিন্তু এক ধরনের মানে তিনজন মানুষের মনস্তত্ত্বকেই দেখানো হয়েছে, এবং শেষ পর্যন্ত ভালোবাসা দিয়েই এই যে তাদের সকল ধরনের অসুয়া এবং সীমাবদ্ধতাকে অতিক্রম করা যায় সেটার কথা বলেছেন। কাজী মৃণাল সেন চেষ্টা করেছেন ভাঙতে নিজেকে একভাবে। কাজেই এবং প্রতিনিয়ত তিনি ভেঙেছেন নানা ভাষা প্রয়োগের মাধ্যমে, চলচ্চিত্রের ভাষার প্রয়োগের মাধ্যমে। কাজে আমি সেই ক্ষেত্রে মানে মৃণাল সেনকে একটি কোনো তকমার ভেতরে আমি আবদ্ধ করতে চাই না। আমি মনে করি যে তিনি অনেক অনেক ভার্সেটাইল এবং অনেক শক্তিমান নির্মাতা, যিনি নিজেকে ভেঙেছেন, পাশাপাশি আবার চলচ্চিত্রকে মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া তো বটেই, কিন্তু মানুষের যে সংকট নিয়ে মানুষ বাস করেন তার আহ, মনের গভীরে এবং সমাজের বাইরে, মানে মনের বাইরে সমাজের ভেতর যে সংকট রয়েছে এবং তার মনের মধ্যে যে সংকট রয়েছে, এই সংকটগুলোকে মৃণাল সেন অ্যাড্রেস করার চেষ্টা করেন। যেমন একটি ছবি রয়েছে, ছবিটার নাম হচ্ছে আচানক। তো দেখা যায় যে সেখানে এক অধ্যাপক হঠাৎ করে হারিয়ে যান একদিন। তারপর তার পরিবারের সদস্যরা নানাভাবে আসলে তাকে ডিফাইন করার চেষ্টা করে যে তিনি স্বার্থপর। মেয়ে একভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করে যে বাবা আমাদের এইভাবে চলে, ছেলে একভাবে স্ত্রী একভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করে। শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে ওই অধ্যাপকের একটা শেষ কথা যে মানুষের সবচেয়ে দুঃখের জিনিসটা হলো যে আহ, মানুষের জীবন একটাই এবং সেটা খুব সংক্ষিপ্ত জীবন। কাজে এই যে এইটার মধ্যে দিয়ে মনে হয় যে এই লোকটা হয়তো বা এক ধরনের তার নিহিলিস্ট একটা ভাবনার থেকে হয়তো বা সে নিরুদ্দেশ হয়েছে। কাজে এই যে ব্যক্তির যে সীমাবদ্ধতা, সেটাকেও কিন্তু মৃণাল সেন
অ্যাড্রেস করার চেষ্টা করেন এবং নিয়ে আসার চেষ্টা করেন। তাহলে সেখানে কি আমি এটা সোশ্যালিস্ট রিয়ালিজম বলবো এই আচানক ছবিটাকে, অথবা ধরেন আহ, আকালের সন্ধানে যে ছবিটা, সেটাকে কি আমি সোশ্যালিস্ট রিয়েলিজম বলবো? সেখানে তো আমরা দেখতে পাই যে সমাজে যে ধরনের আহ, পুরুষতান্ত্রিকতা রয়েছে, পুরুষতন্ত্র রয়েছে, সেটা থেকে বা সমাজের ভেতরে যে এক ধরনের আহ, কি বলে প্রভাব বিস্তারকারী খারাপ লোকেরা রয়েছে, তারা কিভাবে আসলে সোসাইটিতে অপারেট করে। অথবা আরেকটা ছবির কথা যদি বলি, যে খারিজ, খারিজ ছবিটা, এটার মধ্যে আমরা দেখি যে একটা বাচ্চা ছেলে মারা যায়, তারপর হচ্ছে এই দায় আসলে কে নিবে? হ্যাঁ। তারপরে যদি আরো আরো ছবির কথা বলি, যেমন অন্তরীণ, অন্তরীণ ছবিটার কথা যদি বলি, তো সেখানেও যে দুইটা মানুষের যে পারস্পরিক বোঝাপড়া, এটাকে কি আমি সোশ্যালিস্ট রিয়েলিজম বলবো? তো এই জন্য আমার বক্তব্য হলো যে এটা এইভাবে আসলে একটা মানুষকে ওইভাবে ডিফাইন করা যায় না। তিনি তার কাজ অনেক বিচিত্র বিষয় নিয়ে তিনি কাজ করেছেন এবং বিচিত্র ভাষার প্রয়োগও করেছেন। ধন্যবাদ। এবার আপনি বলছিলেন এই যে মৃণাল সেনের চলচ্চিত্রের একটা নিজস্ব ভাষা আছে, আমরা এবার চলচ্চিত্রের ভাষা বিষয়ে প্রশ্নে যাব। তো আমরা তো অন্যান্য মিডিয়ার কথা জানি, মিডিয়াম যেমন ধরেন গল্প উপন্যাসে আমরা দেখি এখানে মানুষের যে ভাষা সেটা প্রাধান্য পায়, সেখানে আমরা লিখে অনেক কিছু প্রকাশ করি, কিন্তু চলচ্চিত্র এমন একটা মাধ্যম যেখানে চলচ্চিত্রের একটা বিশেষ ভাষা আছে, যেখানে নির্বাক অনেক চিত্র, অনেক সবাক মানে বাংময় হয়ে ওঠে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি। তো সেই দিক থেকে আমরা বুঝতে চাইবো যে মৃণাল সেনের চলচ্চিত্র ভাষাটাকে কিভাবে আমরা চিহ্নিত করতে পারি, তার চলচ্চিত্র ভাষা সম্পর্কে আমরা আর একটু বিস্তারিত জানতে চাচ্ছি। না, সেটা তো মানে এতক্ষণে নিশ্চয়ই সেটা পরিষ্কার হয়েছে যে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে, যেমন ধরেন আমি যদি বলি শুরুর দিকে মৃণাল সেন একভাবে একটু প্রচলিত ধারার মাধ্যমেই চলচ্চিত্রের মাধ্যমে তার গল্পটা বলতে চেয়েছেন। যেমন বাইশে শ্রাবণ যদি বলি, সেটা এক ধরনের প্রচলিত যে সিনেমাটোগ্রাফি, সে প্রচলিত সিনেমাটোগ্রাফি দিয়েই তিনি সেটাকে তুলে এনেছেন গল্পটাকে। কিন্তু গল্পটার মধ্যে এক ধরনের রূঢ় বাস্তবতা আছে, কিন্তু চলচ্চিত্রের ভাষার মধ্যে দিয়ে সেই বাস্তবতাটা ফুটে ওঠেনি। কিন্তু তিনি নিজেকে ভাঙা শুরু করলেন ধরেন আকাশ কুসুম দিয়ে। আকাশ কুসুমের ভেতর আমরা দেখলাম যে আধুনিক নগর সভ্যতার যে চঞ্চলতা এবং তার যে অস্থিরতা এবং তার যে সঠতা, এই সমস্ত কিছু ক্যামেরার মাধ্যমেও, ক্যামেরার ভেতরেও সেটা অনুদিত হতে থাকলো। মানে খুব ক্যামেরা গতি, মুভমেন্ট, এমনকি মানে এডিটিং, যে সেগুলো আসলে বদলে যেতে থাকলো। তারপর ইন্টারভিউর কথা আমি যেমন বললাম, যে এই যে চতুর্থ দেয়াল ভেঙে ফেলা, হঠাৎ করে চোখে চোখ রেখে, দর্শকের চোখে চোখ রেখে বলা যে মানে এটা কিন্তু অভিনয়, এটা কিন্তু বাস্তবতা নয়। আবার ধরুন মনোলগে কথা বলছে, আবার ধরুন আমার দেখা যাচ্ছে যে চলচ্চিত্রের যে প্রধান চরিত্র, সে একটা ম্যানিকেন ছিঁড়ে ফেলছে, ভেঙে ফেলছে, আগুন ধরিয়ে দিচ্ছে। এই যে বিদ্রোহের প্রকাশ, এবং দেখা যাচ্ছে যে আহ, মিছিল মিটিং হচ্ছে শহর জুড়ে, এবং সেখানে সত্যিকারের যে ফুটেজ মিছিল মিটিং এর, সেটাকে জুড়ে দিচ্ছেন তিনি। অর্থাৎ নিউজ রিলের সাথে তিনি ফিকশন ফিল্মকে মার্চ করাচ্ছেন একসাথে। তো এই যে একটা নতুন ধরনের অ্যাপ্রোচ নিয়ে আসার চেষ্টা করছেন তিনি, মানে বাংলা চলচ্চিত্রে। এবং শুধু তাই নয়, তারপর দেখা গেল যে কোরাস ছবিটার কথা যদি বলি, সেখানে এক ধরনের মানে ফ্যান্টাসির মাধ্যমে, রূপকের মাধ্যমে তিনি যে এই পশ্চিমবঙ্গ বা এই বাংলায় যে বেকারত্ব রয়েছে এবং এই বেকারের সংখ্যা বাড়ছে এবং তাদের হতাশার সংখ্যা বাড়ছে তরুণদের, এই হতাশ তরুণরা আসলে কোথায় যাবে? তারা সেই বিদ্রোহটা, মানে যে বিদ্রোহ করার যে সম্ভাবনা, সেই সম্ভাবনার বিষয়টি জারি রেখে এই ছবিটি শেষ হয়। এবং দেখা যায় যে যারা আসলে এই সমাজের এলিট, তারাই শুধু নয়, যারা সাংবাদিক, যারা সংবাদ সংগ্রহ করেন, তাদেরও যে এক ধরনের কি বলে এই পরিস্থিতি থেকে মানে কি বলে খামার, মানে ঘর পুড়ে গেলে সেখান থেকে যে ভুট্টা পুড়ে খাওয়া বা যে আলু পোড়া খাওয়ার যে এক ধরনের একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ লাভ হওয়ার, অন্যের ক্ষতি থেকে নিজের লাভবান হওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতাগুলো কিন্তু মৃণাল সেন তুলে ধরতে বলেন না। কাজেই আমি যদি বলি, সেখানেও আপনি ক্যামেরার অ্যাঙ্গেল যদি দেখেন, সেটা অনেক সময় টপ অ্যাঙ্গেল শট থেকে তিনি ধরেন, ক্যামেরার মুভমেন্ট অনেক ফাস্ট হয়, ফলো করছেন। মানে নকশালবাড়ি আন্দোলনের কোনো
ছেলে যে নকশাল আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই ছেলেটিকে ক্যামেরা চার্জ করছে, অর্থাৎ মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে সেই ক্যারেক্টারের সাথে। অর্থাৎ একটা মানুষের ভেতরে যে তার সন্ত্রস্ত অবস্থা এবং তার মধ্যে যে শঙ্কা এবং সারাক্ষণ যে একটা ভয় তাড়া করছে, এবং সকল কিছু আমরা যদি একটু ভিজুয়ালাইজ করি, আমরা যখন দেখি যে যে আমরা যখন হাঁটি মনে হয় যে কেউ যেন আমার পিছু পিছু হাঁটছে, আমাকে অনুসরণ করছে, আমার ভয়টাই যেন আমাকে অনুসরণ করছে। এই যে ক্যামেরাটাও কিন্তু সেভাবে যে চার্জ করা একটা চরিত্রকে। তো এই ধরনের ভাষা প্রয়োগের মধ্য দিয়ে আমরা হয়তোবা একটা নতুন মানে বিস্তারিত ভাবে যদি আমরা মৃণাল সেনের উপর ফিল্ম অ্যাপ্রিসিয়েশন করাতে পারতাম, তাহলে সেখানে হয়তোবা আমরা আজকে এই ফ্রেম টু ফ্রেম ধরে ধরে আসলে সেটা দেখানো যেত। তবে আজকে যেহেতু সেটা সম্ভব নয়, তাই সংক্ষিপ্ত আকারে এটাই বললাম যে তুই একটু উদাহরণ দিই যে মৃণাল সেন তার যে বাস্তবতার বিষয়টি কথা হচ্ছিল সেটাই তিনি এইভাবেই চলচ্চিত্রিক ভাষার মধ্য দিয়ে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন আসলে। ধন্যবাদ, চমৎকার আলোচনা হচ্ছে। তা আমরা এই ভাষা নিয়ে আরেকটা ছোট্ট প্রশ্ন করব, মানে সংক্ষেপে উত্তর দেবেন, আমাদের যেহেতু সময় খুব বেশি নেই। সেটা হচ্ছে চলচ্চিত্রের ভাষা নির্মাণের ক্ষেত্রে মন্তাজ একটা গুরুত্বপূর্ণ টুল, এবং এটা নিয়ে মৃণাল সেন লেখালেখি করেছেন, এবং তার চলচ্চিত্র আমি আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি এটা দারুণ প্রয়োগ আছে। তো আপনি যদি এই বিষয়ে বলতেন। না মানে মানে মন্তাজ জিনিসটা আসলে অনেক বড় ব্যাপার। মানে মন্তাজ তো মানে ৫ ধরনের মন্তাজ হয়। মানে এইটা এই তো বিস্তৃত আলাপ আসলে মানে খুবই মানে করা খুব মুশকিল। কারণ টোনাল মন্তাজ, ওভার টোনাল মন্তাজ, ইন্টেলেকচুয়াল মন্তাজ, হ্যাঁ? কাজে এটা এক ধরনের মানে অনেক ধরনের আপনার ইয়েটা অফ করতে হবে, হ্যাঁ। তো but এত বিস্তৃত ইয়ার মধ্যে আসলে আমরা যাব না, যে শুধু শুধু এটা যদি বলি যে মন্তাজ শব্দটার অর্থটা আসলে কি। মন্তাজ একটা ফরাসি শব্দ যেটার অর্থ হচ্ছে কাট বা সম্পাদনা। এখন এটা কিসের পর কোনটা কেটে কোন ছবি দৃশ্য জুড়ে দিচ্ছেন, হ্যাঁ, সেটাই আসলে মন্তাজ। কিন্তু রাশান যে চিন্তার জায়গা থেকে, অর্থাৎ মানে আইজেনস্টাইনের সার্গেই আইজেনস্টাইনের চিন্তা বা চিন্তায় যে মন্তাজ সেটা একটু ভিন্ন রকম। সেটাই আমি প্রথমে বলছিলাম যে মন্তাজ ৫ ধরনের। এটা উনারই কথা, আইনস্টাইনের কথা, যে সেটার মানে মেট্রিক্স মন্তাজ, টোনাল মন্তাজ, ওভার টোনাল মন্তাজ, ইন্টেলেকচুয়াল মন্তাজ, তো এই নানা ধরনের মন্তাজ আছে। তো সেগুলো আসলে আহ, দেখিয়ে না দিলে এটা খুব মানে বোঝা মুশকিল। তবে ছোট করে আমি যদি বলি, মৃণাল সেনের আহ, ছবিতে এই ধরনের মন্তাজ অনেক আছে। যারা আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন যে আহ, যেমন ধরুন মহাপৃথিবীর কথা যদি বলি, সেখানে আহ, পত্রিকা ছাপা হচ্ছে, বা ধরুন আহ, দেখা গেল যে সে সময় আহ, বার্লিন দেয়াল ভেঙে পড়ছে, 91 সালের ঘটনা। বার্লিন দেয়াল ভেঙে পড়ছে এবং হাতে টাইম ম্যাগাজিনের একটি সংখ্যা বাবার হাতে বা আহ, ও যখন ট্যাক্সি থেকে নামলো, ওই যে মেজো ছেলে যখন ট্যাক্সি থেকে নামলো, ট্যাক্সির সিটের মধ্যে পড়ে আছে এই যে টাইম ম্যাগাজিনের সংখ্যাটা। ও বার্লিন থেকে এসছে আহ, এই মেজো ছেলে, এবং ম্যাগাজিনের সংখ্যার প্রচ্ছদ কি, প্রচ্ছদ হচ্ছে ইসের আহ, ক্রুশচেভের প্রচ্ছদ সেখানে, মানে ছবিটা আর কি। তো অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে, তারপর হচ্ছে গিয়ে বার্লিন ভেঙে যাচ্ছে, মানে বার্লিনের যে দেয়াল ছিল সেটা ভেঙে যাচ্ছে। কাজী তারপর সে যে সংসারে আসে, সেই সংসারটা একটা ভাঙাচোরা সংসার, সেটাও মানে ভেঙে পড়বে পড়বে দশা। তো এইটা আসলে ওই মন্তাজের মধ্য দিয়ে সম্ভব হয়েছে। উনি এই যে এই পত্রিকাটি দেখানো, এটাও একটা মন্তাজ, ইন্টেলেকচুয়াল মন্তাজ। অর্থাৎ এই পত্রিকা কাট্টু পরিবার। আবার দেখা গেল যে মানে আহ, শব্দের মন্তাজ হতে পারে, হ্যাঁ, সাউন্ড মন্তাজ হতে পারে। মানে একটানা শব্দ হচ্ছে ওইখানে দেখা গেল, তারপর একটা শব্দটা ঝনঝন করে উঠলো। মানে এই ধরনের, এটা আসলে না দেখালে বোঝানো যাবে না, কিন্তু যেটুকু আমি বলতে চাই সেটা হচ্ছে যে শব্দ, দৃশ্য এবং সংলাপ, এই সমস্ত আহ, সজ্জার মধ্য দিয়ে, একটার পর একটা সজ্জার মধ্য দিয়ে যখন নতুন ধরনের চিন্তার সৃষ্টি করা যায়, তখন এটা আসলে এই ইন্টেলেকচুয়াল মন্তাজের যে উদাহরণ সেটা তৈরি করে, চমৎকার উদাহরণ তৈরি করে। এবং মৃণাল সেনের ছবিতে এগুলো আছে। যেমন যদি আমি বলি যে একটা স্যুট কোট পরা ম্যানিক্যানকে কেন পুড়িয়ে দিচ্ছে, এটাও একটা মন্তাজ আসলে। কারণ এটা দিয়ে উনি
এই যে ঔপনিবেশিকতার যে সমাপ্তি সেটা তিনি চাচ্ছেন, যে মানুষ বিদ্রোহ করে সেখান থেকে এই ঔপনিবেশিক জড়তা থেকে বেরিয়ে আসুক। হ্যাঁ, তো এই জায়গাগুলো আমার কাছে, মানে আমি এই মুহূর্তে উদাহরণ দিতে পারি। নিশ্চয়ই মানে মন্তাজ নিয়ে আলাপ করলে সেটা আলাদাভাবে স্বতন্ত্র হবে, আরো ভালো করে বলা যাবে। ধন্যবাদ। আমরা কোনো এক সময় এই মন্তেজ বিষয়ে আপনার থেকে আমরা জানতে চাইবো। তো এর পরের প্রশ্নে চলে যাই আমরা। জিজেকের একটা ডকুমেন্টারি ধাঁচের পারভার্স গাইড টু সিনেমা এবং পারভার্স গাইড টু আইডিওলজি দুটা আছে সিনেমা। তো তার প্রথম মানে তার সার্বিকভাবে এই দুটো দেখে আমাদের মনে হয় যে এই সিনেমার জগৎটা এক ধরনের মানে মানে বাসনার রুল, এখানে এটাকে এক্সপ্লয়েট করে মানুষের মগজ ধুলাই করার মতো একটা ব্যাপার, যেটা যেটা আমরা যেটা বলি যে মেইন স্ট্রিম সিনেমার ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো সেই জগতে এসে আমরা কি করে এই যে শিল্পের ভাষায় প্রতিরোধ আহ, গড়ে তোলেন মৃণাল সেনরা, বা আদৌ কি করে এটা সম্ভব, বা আদৌ সম্ভব কিনা, এই বিষয়টা যদি বলতেন, এই বিষয়টা নিয়ে আলাপ। না, জিজেকের ওই যে মানে রেফারেন্স গুলো দিলেন, সেখানে তিনি অনেক ছবি নিয়ে আলাপ করেন। ওইটা আসলে মানে মূলত ফিল্ম অ্যান্ড সাইকোঅ্যানালিসিস নিয়ে আলোচনা, এবং সেখানে হিচককের সাইকো নিয়ে তিনি আলাপ করেছেন, যে ইট, ইগো, সুপার ইগো কি করে মানে হিচককের সাইকোতে এক্সিস্ট করে, এবং এই বিষয়গুলো উনি ওখানে বলছেন যে আহ, আহ, মানে কি করে বাসনা করতে হয় সিনেমা সেটা শেখায়। হ্যাঁ, তো ডিজায়ার, মানে যে এটা অলওয়েজ ইজ আদার্স ডিজায়ার, অর্থাৎ এই যে লাকানিয়ান ফিলোসফিও সেখানে এসছে সেই আলাপে। তো আহ, জিজিকের সে আলাপের সাথে আমি এই আহ, মানে মৃণালকে যদি মিলাই, সেটা একটা দীর্ঘ আসলে আলাপের মানে মানে ইয়ে রাখে, আহ, মানে আলাপ করার ফুরসত আছে আর কি। তো সেটাও একটা মানে দীর্ঘ আহ, ব্যাপার। অনেক গভীর আলোচনায় সেটা ঢুকতে হবে। তবে আমি যদি সংক্ষেপে বলি যে আহ, চলচ্চিত্র যদি কি করে বাসনা করতে হয় সেটা শেখায়, তাহলে মৃণাল সেনের চলচ্চিত্র কি করে আসলে প্রশ্ন করতে হয় সেটা শেখায়। মানে আমি যদি এইভাবে ভাবি আর কি, যে মৃণাল সেনের প্রত্যেকটা চলচ্চিত্রেই, মানে অলমোস্ট প্রত্যেকটা চলচ্চিত্রেই কিন্তু একটা প্রশ্নের উদ্রেক করে এবং দর্শককে এক ধরনের প্রশ্নের মধ্যে ফেলে দেয়, যে এই যে মহাপৃথিবীর যে মায়ের প্রশ্নটাই আমি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় প্রতিধ্বনিত হচ্ছে, যে বিশেষ করে যেগুলো পলিটিক্যাল ফিল্ম, যেগুলো তার রাজনৈতিক চলচ্চিত্র, সেখানে এইটাই প্রতিধ্বনিত হচ্ছে যে হতে পারে একটি আন্দোলন ভুল ছিল, তার তাত্ত্বিক জায়গাগুলো ভুল ছিল, কিন্তু এই আন্দোলনে যে রক্ত ঝরেছে সেটা তো ভুল নয়। তাহলে সেটা কি বৃথা যাবে? এবং যেই কারণে রক্তপাত, যে শোষণহীন, বঞ্চনাহীন একটি সমাজ, তাহলে সেটা ভুল ছিল, সেটা বাদ হয়ে গেছে, কিন্তু যেটার জন্য তারা রক্ত দিল সেটা তো ঠিকই রয়ে গেছে। তাহলে এটা কি ঠিক হলো? মানে এই যে এক ধরনের পদাতিক যে ছবিটা, পদাতিক ছবির মধ্যেও কিন্তু এই ডাইলেমার মধ্যে পড়েছে মূল চরিত্র, এবং সে ভাবছে যে এই যে আন্দোলন, সে আন্দোলনে সে কি সামিল হবে না হবে না, সে কি ঠিক পথে আছে না ভুল পথে যাচ্ছে, এটাই কি একমাত্র পথ মুক্তির, নাকি অন্য কোনো পথ আছে? সে একটি বন্দি অবস্থায়, একটা অ্যাপার্টমেন্টে বন্দি অবস্থায় সে এই বিষয়গুলো তাকে তাড়িত করতে থাকে। লেনিন, স্ট্যালিন এবং মার্কস, তাদের যে চিন্তার যে মানে ঐতিহাসিক যে যাত্রা, সেই যাত্রাটিকে তিনি বারবার এক ধরনের এক্সামাইন করতে থাকেন। তাহলে এই যে এটি বলছি যে মানে মৃণাল সেনের চলচ্চিত্র আমাদেরকে আসলে শেখায় কি করে প্রশ্ন করতে হয়, বা প্রশ্নটা আসলে আদৌ যে সমাজে বিরাজ করছে সেটাকে আমরা আদৌ অ্যাড্রেস করতে পারছি কিনা সেটা আসলে আমাদের শেখায়। ধন্যবাদ। এই যে আপনি বলছিলেন যে করাটাই হচ্ছে মৃণাল সেনের, যদি সংক্ষেপে বলা যায় মৃণাল সেনের চলচ্চিত্রের একটা বৈশিষ্ট্য, সেই সূত্র ধরে বলবো যে, বা সচেতন করে তোলা। অন্যান্য ক্ষেত্রে যেসব সিনেমা বাসনা নিমজ্জিত করতে চায়, তারা ডুবিয়ে রাখে, সচেতন চিন্তার জগৎটাকে যতটা ভুলিয়ে রাখা যায়
ওই রকম, কিন্তু মৃণাল সেন সেখানে প্রশ্ন উদ্বেগ করছে। এবং এই ক্ষেত্রে আপনি ইতিপূর্বেই আলোচনা করেছেন যে এলিয়েনেশন ইফেক্ট, যেটা ব্রেকটিয়ান নাটকের স্টাইল থেকে নিয়ে এসে চলচ্চিত্র ব্যবহার করেছেন অনেকেই। মৃণাল সেনের উদাহরণ দিয়েছেন আপনি। এই বিষয়টা যদি আরেকটু আরেকটু আলোচনা করতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আহ, মানে ওই তো যেটা যেটা বললাম সেটা হচ্ছে যে মানে এই এই ইফেক্টটার উদ্দেশ্যটা কি? এই ইফেক্টের উদ্দেশ্যটা ওইটাই যে আপনি এক ধরনের একটা চলচ্চিত্র দেখতে গেলেন, তার ক্যাথারসিস ঘটলো এবং আপনি আপনার যত রাগ ক্ষোভ ক্রোধ সেটা এক ধরনের মানে আপনি প্রকাশ করলেন, তারপর সব শেষ করে আপনি চলে এলেন এবং সাথে করে কিছু নিয়ে এলেন না, এবং সাথে করে একটা এক ধরনের একটা যে কমফোর্ট জোনে আপনি ছিলেন সেই কমফোর্টটা নিয়ে আপনি এলেন, কাজে আপনার মানে চিত্ত চঞ্চল হলো না। কাজে আপনার চিত্তকে চঞ্চল করা এবং তাকে প্রশ্নবিদ্ধ করা এবং তাকে একটা অস্বস্তিকর মানে অবস্থায় ফেলা, মানে এক ধরনের অস্বস্তি উৎপাদন করাই হচ্ছে এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। এবং আপনি যেন আহ নিষ্ক্রিয় দর্শক হিসাবে একটি চলচ্চিত্রকে উপভোগ না করেন, আপনি যেন একজন সক্রিয় চিন্তাশীল দর্শক হিসাবে একটি চলচ্চিত্রকে উপভোগ করেন এবং আপনি নিজেও যেন আন্দোলিত হন। এটি হচ্ছে এই প্রক্রিয়ার অর্থাৎ যে এলিয়েনেশন এফেক্ট যেটা বলছি আমরা, সেটাকে প্রয়োগ করার মধ্য দিয়ে নির্মাতা বা সৃষ্টিশীল মানুষ চান যে তার শিল্পকে যারা পাঠ করছে দেখছে তারা যেন এক ধরনের অলস ভোক্তা না হন, তারা যেন সক্রিয় চিন্তাশীল মানুষ হন এবং তাদেরকে তারা ঘা মেরে জাগিয়ে তুলতে চান, প্রশ্নবিদ্ধ করতে চান, যেন তাদের মধ্যে প্রশ্নের উদ্রেক হয়। এটাই হচ্ছে এই এলিয়েনেশন ইফেক্টের মূল কথা। হ্যাঁ, তো এটাকে আরো বিস্তৃত বিস্তৃত করা যাবে নিশ্চয়ই, পরবর্তী কোনো সময়ে বিস্তৃত করা যাবে। এরপরের প্রশ্ন, যে সাহিত্য ও চলচ্চিত্র দুটো ভিন্ন মাধ্যম, তবে সাহিত্য চলচ্চিত্রকে বেশ প্রভাবিত করেছে। এমনকি চলতি বাংলায় চলচ্চিত্রকে, মানে বাংলাদেশে তো আমরা বই নামেও ডাকি, যে বই ছোটবেলায় আমি দেখতাম, শুনতাম যে বই দেখছি বা বই দেখতে যাব। মৃণাল সেনের চলচ্চিত্র সাহিত্যের প্রভাব নিয়ে যদি আলোচনা করতেন। না, মৃণাল সেনের মানে চলচ্চিত্রের সাহিত্যের তো অনেক প্রভাব রয়েছে, কারণ উনি অনেক ছবি সাহিত্য থেকে নির্মাণ করেছেন। হ্যাঁ, মানে খুব কম ছবি আছে যেগুলো মানে তার আহ, আছে মোটামুটি অনেক ছবি, যেমন খারিজ ছবিটা তার সাহিত্য থেকে নেওয়া। তারপর কলকাতা একাত্তরের মধ্যে যে ছোট ছোট গল্পগুলো সেগুলো তার ছোট গল্প থেকে, বিভিন্ন মানুষের ছোট গল্প থেকে নেওয়া। কাজে এগুলো আছে এবং তার নিজস্ব স্ক্রিপ্টও আছে। কাজে আহ, খুব যে মানে আমি বলবো যে মাঝামাঝি আর কি, মানে খুব যে প্রভাবিত হয়েছেন বা মানে সত্যজিৎ যেভাবে যেরকম ভাবে দেখা যায় যে সত্যজিৎ অনেকাংশে আহ সাহিত্য নির্ভর, কিন্তু মৃণালকে আমি আসলে সেইভাবে সাহিত্য নির্ভর বলতে চাই না। কিন্তু তারপরও খণ্ডহর, যেমন খণ্ডহর একটা ছোট গল্প থেকে নেওয়া, আপনারা জানেন তেলেনা পোতা আবিষ্কার থেকে নেওয়া প্রেমেন্দ্র মিত্রের। তারপরে আহ, যদি বলি যে আহ ভুবন সুম একটা উপন্যাসিকা থেকে নেওয়া। তারপর এরকম বলা যাবে আর কি, মানে আরো উদাহরণ দিয়ে বলা যাবে। কাজে খুব একটা মানে সাহিত্য নির্ভর ছিলেন সেটা বলা যাবে না, তার নিজস্ব স্ক্রিপ্টও আছে। আহ, যেমন কোরাস তার নিজস্ব স্ক্রিপ্ট করা। তো এরকম আরো অনেকগুলোই তার নিজস্ব স্ক্রিপ্ট, কোনো বা লুজলি লুজলি নেওয়া, মানে অন্য মানে সাহিত্য থেকে প্রভাবিত হয়ে হয়তোবা তিনি তার মতো করে অনেক স্বাধীনতা নিয়েছেন, সেরকম ভাবে করা আছে আর কি। তো 28টা চলচ্চিত্র তো মানে এটা আসলে অন্যরকম অ্যানালিসিস দাবি রাখে। এটাই আর কি। হ্যাঁ, এই লুজলি অ্যাডাপ্টেড, এটা মনে, এটা কথাটা শোনার পর মনে পড়লো যে এই সাদাত হোসেন মান্টোর একটা গল্প নিয়ে উনি যে অন্তরীণ বানিয়েছিলেন, বাদশাহ কি খতমিয়াত, এইরকম জি নামে জি একটা গল্প। জি যাই হোক, তো এর পরের প্রশ্ন যে যখনই আমরা কথা বলি মৃণাল সেনের নামের সাথে সাথে ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়ের নাম আসে। আপনিও নিয়েছেন এই তিনজনের নাম একত্রে। তো আমরা যদি এখন একটা তুলনামূলক মানে চলচ্চিত্র বিচারে সংক্ষেপে, যদিও সংক্ষেপে তাদের প্রতি জাস্টিস করা সম্ভব না,
তারপরেও আমরা যে এই আলোচনা একটা সামগ্রিকতার সাথে এগুলো পরবর্তীতে বিস্তারিত হবে, এবং বিস্তারিত কোনো আলাপে, অনেকগুলো আলাপে আমরা বিধানদাকে চাইবো, বাট আপাতত তুলে রাখছি যে এই আলোচনাগুলো কিছুটা টাচ করা হয়েছে। তো সেই জায়গা থেকে তুলনামূলক যদি একটু আলোচনা করতেন এই তিনজনের মধ্যে চলচ্চিত্রের বিষয় এবং ভাষার দিক থেকে। আমি মানে এক লাইনে বলে যাই, মানে এমন অনেক সময় হয়ে গেছে, আর এটা আসলে অনেক বড় বিষয়। আমি মনে করি যে আহ, যদি এক লাইনে বলি, সত্যজিৎ রায় একজন খুব ভালো স্টোরি টেলার, অনেক ভালো গল্প, মানে ভালো চমৎকার করে গল্পটা বলতে পারেন। মৃণাল সেন তার গল্পটা বলতে চান ঘা মেরে, অর্থাৎ আমি যদি বলি যে মানুষের মাথায় আঘাত করে এক ধরনের অভিঘাত তৈরি করতে চান তিনি, যে আমি এই গল্পটা বলছি, তুমি শোনো, এবং এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমি, তো এটা অভিঘাত তৈরি করতে চান। আর ঋত্বিক ঘটকের কথা যদি বলি, তাহলে ঋত্বিক ঘটক এমন একজন চলচ্চিত্র নির্মাতা যিনি তার যে বেদনার জায়গাটি রয়েছে, সেই বেদনার ভেতর সকলকে আসলে তিনি দ্রবীভূত করতে চান, এবং তিনি বুঝাতে চান। আহ, আহ, আপনি এমনিও দেখবেন যে অনেক বেশি মেলোডি থাকে, কিন্তু মানে অনেক বেশি আবেগ ঘন ছবি, ঋত্বিকের ছবি। তো সেখানে তিনি আহ্বান জানান তার দর্শককে যে তোমরাও কাঁদো আমার মতোই, আমি যেই বেদনায় বিদীর্ণ, তোমরাও সেই বেদনাকে অনুধাবন করো। কাজে এই হচ্ছে কি, মানে মোটা দাগে যদি বলি এই তিনজনের পার্থক্যের জায়গায়। ধন্যবাদ। আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, উত্তর প্রজন্মের উপর মৃণাল সেনের প্রভাব কিরকম ছিল, বা আমরা অন্যান্য চলচ্চিত্রকারদের উপরে মৃণাল সেনের কিরকম প্রভাব দেখছি বা না, রয়েছে কিনা? মৃণাল সেনের উপর মৃণাল সেনের যে কাজ, মানে 28টি চলচ্চিত্র যিনি নির্মাণ করেছেন, তার তো আসলে মানে তার প্রভাব তো থাকবেই। এখন আহ, প্রভাব বলতে কি, যে যেহেতু জন্মশতবর্ষ পালিত হচ্ছে, এবং আপনারা জানেন যে সম্প্রতি সৃজিত একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন পদাতিক নামে, সেখানে আমাদের বাংলাদেশের চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন। কাজেই প্রভাব তো অবশ্যই আছে, এবং আমার ধারণা সৃজিতের 22শে শ্রাবণ এই ছবিটা অনেকখানি মৃণাল সেন দ্বারা প্রভাবিত, এবং আরো অনেকেই মানে নিশ্চয়ই প্রভাবিত হয়েছেন। তো এটা আসলে প্রভাবের বিষয়টা এত সূক্ষ্ম যে যিনি প্রভাবিত হন তিনি তো আসলে তার মতো করে নিয়ে, অর্থাৎ তার মতো করে আর্টিকুলেট করে তারপরে তার এক ধরনের সৃজনশীলতা প্রয়োগ করে একটা সৃষ্টি করেন। কাজেই এই প্রভাব মানে খুব ফাইন লাইন টানা খুব মুশকিল, যে তিনি এই যে এটা দেখে বলা যাচ্ছে তিনি খুব প্রভাবিত, মানে এরকম করে বলা যাবে না। তবে এটা বলা যায় যে অবশ্যই চলচ্চিত্র যারা পশ্চিমবঙ্গে নির্মাণ করেছেন তাদের অনেককেই তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন। এটা 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 অনস্বীকার্য। ধন্যবাদ। আমার দিক থেকে প্রশ্নের সমাপ্তি হয়েছে। তবে আমরা এখনো দর্শকদের কোনো প্রশ্ন পাইনি, তবে আমাকে একজন প্রাইভেট ইয়াতে প্রশ্ন করেছেন যে এই তিনজন মায়েস্ট্রের মধ্যে মৃণাল সেনকে বিশেষ করে বলা যায় যে আমাদের যে 47 সালে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে এক ধরনের এই সম্পর্কটা নতুন করে, মানে মানে যেখানে বলা হয় যে আমাদের সাহিত্যে যার রিপ্রেজেন্টেশনই ছিল না, যে হিন্দু লেখকরা শুধু হিন্দু সমাজের কথাই লিখছেন, মুসলমানরা শুধু মুসলমান সমাজের কথাই লিখছেন, এই যে ইন্টারাকশন সেটা কখনো হয় না। তবে মৃণাল সেন সম্ভবত একটা চলচ্চিত্র করেছিলেন যেটা এই সম্পর্ক বা অ্যাটলিস্ট মুসলিম সমাজের কথা তিনি আমার ভুবন। হ্যাঁ, তো এইটা তিনি তুলে ধরেছিলেন। তো এই চলচ্চিত্র সম্পর্কে আহ, একটু যদি আলাপ করতেন সংক্ষেপে, আমাদের সময় অনেক ইয়ে হয়ে গেছে। না, এই চলচ্চিত্র সম্পর্কে আলাপ ওইভাবে আসলে মানে এইখানে সম্প্রদায়ের কোনো বিষয় নেই আসলে সেভাবে, মানে কিন্তু একটা সম্প্রদায়কে ধরে নিয়ে তিনি কাজ করেছেন, এবং সেখানে দেখা যায় যে মানবিক সম্পর্কের জায়গাটি অনেক বেশি গুরুত্ব পেয়েছে তিনজনের একটি
যে টানাপোড়েন, দেখা যায় যে ২ ভাই এবং তাদের একজনের স্ত্রী দেখা যায় যে আরেকজনের সাথে আগে সম্পর্কিত ছিলেন। তারপরেও তারা একটা স্বাভাবিক সম্পর্কের দিকে তাদের উত্তরণ ঘটে। মানে এই বিষয়গুলো আছে। কিন্তু সেই অর্থে মানে সাম্প্রদায়িক বিষয়টা ওইভাবে নেই আসলে। এটা মানবিক সম্পর্কের গল্প। হ্যাঁ, এক্স্যাক্টলি। ধন্যবাদ। এর মাধ্যমে আমাদের আলোচনা আমরা মানে ইতি টানতে চাই। আহ, যারা এতক্ষণ শুনলেন তাদেরকে ধন্যবাদ। আর বক্তা বিধানদাকে তো ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতেই পারবো না। আহ, বিধানদা, আপনাকে তারপরেও ফর্মালিটির সাথে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ। আন্তরিক ভালোবাসা, এবং আশা করি আমাদের ভবিষ্যতে এই চলচ্চিত্র বিষয়ক আলোচনায় আপনাকে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি। আপনি জি। যদি শেষমেশ কিছু কথা বলতে চান, এবং আমি বলতে চাই যে মানে যারা এই অনুষ্ঠান দেখলেন এবং যারা অনুষ্ঠান সরাসরি দেখলেন না কিন্তু রেকর্ডেড দেখবেন, তাদেরকে বলতে চাই যে সেটা হচ্ছে যে চলচ্চিত্র দেখুন এবং কন্টেম্পোরারি ফিল্ম আপনারা দেখবেন। কিন্তু পুরনো ভালো চলচ্চিত্র আসলে আমাদের দেখা উচিত, যেটা ওল্ড ক্লাসিক বলা হয়, বা মডার্ন ক্লাসিকও যদি দেখার সুযোগ ঘটে, যে এই সময়ের যারা খুব ভালো ছবি বানাচ্ছেন, নূরে বিলগে সেলান অথবা আহ, একদম কন্টেম্পোরারি ওঙ্কার ওয়াই, বা ধরেন আরো যারা আছেন আর কি, আহ, উপমহাদেশের বা ইউরোপের, আহ, আহ, তাদের ছবি দেখেন। মানে এইটা খুব জরুরি আর কি, এটাই। ধন্যবাদ। তো আমরা শেষ করব। বেদান্ত, আপনাকে আবার ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, যারা দেখলেন। ভবিষ্যতে যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে রাখবেন। আমরা ভবিষ্যতে বিধানদাকে আবার চাইবো এবং তাকে সেই প্রশ্নগুলো করব, এবং আমাদের আলোচনাগুলো আরও বিস্তারিত হবে। এই স্বল্প পরিসরে মৃণাল সেনকে বোঝা এবং তাকে বুঝে ওঠা কঠিন, সম্ভব না। আমাদের বিভিন্ন সেগমেন্ট ধরে ধরে আলো বিস্তারিত প্রতিটা প্রশ্ন নিয়ে একটা একটা সেশন হতে পারে বলে মনে হয়, এবং বেদান্তাও সেটা বলছিলেন। তো আমরা ভবিষ্যতে বেদান্তার কাছ থেকে আরও শুনবো, এবং কি মৃণাল সেন সম্পর্কে আরও শুনবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।